সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাবলিক টক দেখবার জন্য। সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক, পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট, জনসংযোগ বিভাগ, জনাব মোহাম্মদ কামরুল ইসলাম। আমি সম্মানিত অতিথিকে আজকের অনুষ্ঠানে কথা বলবার জন্য স্বাগত জানাই এবং ধন্যবাদ দর্শকদের পক্ষ থেকে। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, আমরা শুরুতে কিছু আ আ মৌলিক বিষয় একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। যেহেতু আপনি দীর্ঘদিন ধরে বিমান পরিষেবার সাথে যুক্ত আছেন, এই ধরনের অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন, সংস্থার সাথে যুক্ত আছেন এয়ারলাইন্সে। তো সেটি হচ্ছে যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে কটি এয়ারলাইন্স রয়েছে, আমাদের পতাকাবাহী রাষ্ট্রীয় বিমান সংস্থা বাদে বেসরকারি খাতে মোট কতগুলো নিয়মিত এবং ভাড়ায় চালিত কতগুলো পরিবহন আ বিমান পরিবহন সংস্থা রয়েছে এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। আহ বর্তমানে আসলে ৩ টা বেসরকারি এয়ারলাইন্স অপারেশনে আছে। সেটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স, নভা এয়ার এবং এয়ার এস্ট্রা। আর সাথে ন্যাশনাল ক্যারিয়ার বাংলাদেশ বিমান। আ বাট এই প্রাইভেট এয়ারলাইন্স এর এই দীর্ঘ যাত্রাপথে প্রায় অলমোস্ট ২৭-২৮ বছরের যে যাত্রাপথ, এখানে বর্তমান অবস্থায় মাত্র ৩ টা প্রাইভেট ক্যারিয়ার। এটা আসলে আমি বলব যে বাংলাদেশের যে প্যাসেঞ্জারদের যে আধিক্য, যে অলমোস্ট ১.৫ কোটি প্যাসেঞ্জার, ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশীরা বিশ্বের বিভিন্ন গন্তব্যে অবস্থান করছে। তাদের পরিবহনের জন্য কিংবা উম বাংলাদেশ থেকে যারা টুরিস্ট হিসেবে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে, ট্রিটমেন্টের জন্য যাচ্ছে কিংবা বিভিন্ন শর্ট ট্রিপের জন্য বিভিন্ন জায়গায় মুভ করছে। সেই তুলনায় আসলে ৩ টা প্রাইভেট এয়ারলাইন্স আর ন্যাশনাল ক্যারিয়ার আই মিন আপ টু দ্য মার্ক না। এটা আসলে এই স্বাধীনতা ৫০ ৫২-৫৩ বছরে এটার সংখ্যা আসলে আরো বেশি হওয়া উচিত ছিল। বাট ইতিমধ্যে আসলে কিন্তু অনেকগুলো এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশে আলোর মুখ দেখিয়েছিল। কিন্তু আমি বলব যে অ্যা বিভিন্ন আ কারণবশত আসলে অনেকগুলো এয়ারলাইন্স ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে অনেক রিনাউন এয়ারলাইন্স লাইক জেএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ কিংবা বেস্টিয়ার নাম শুনেছেন। অ্যা প্রাইভেট এয়ারলাইন্স এর যে শুরুর যে যাত্রা সেটা এয়ার পার্বত, এয়ার বেঙ্গল অ্যা অ্যা কিংবা এভিয়ান এয়ারওয়েজ, এই যে বিভিন্ন এয়ারলাইন্স গুলো বিভিন্ন কারণে আসলে বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই চলার পথে এম এয়ারলাইন্স গুলো যেমন আসলে নিজস্ব কিছু পলিসিগত সমস্যা, মার্কেটিং স্ট্র্যাটেজি কিংবা আ আমি বলব যে তাদের বিজনেস প্ল্যান এর মধ্যে যেমন সমস্যা ছিল, পলিসিগত অনেক সমস্যার মধ্যে থেকেই আসলে আমরা যে এয়ারলাইন্স গুলো আসলে স্বল্প সময়ের মধ্যে অনেকগুলো এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। আপনি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে ১০ বছরের একটা সময়কাল প্রাইভেট এয়ারলাইন্স এ একটা ভাইটাল একটা টাইম। ঠিক ১০ বছরের সময় ইউনাইটেড এয়ারওয়েজ বন্ধ হয়েছে। ঠিক ১০ বছরের সময় রিজেন্ট এয়ারওয়েজ বন্ধ হয়েছে। ১০ বছরের সময় জিমজি এয়ারলাইন্স এর ডাউনওয়ার্ড আমরা দেখেছি, যেটা ১৪ বছরের সময় টোটালি শাটডাউন হয়ে গেছে। কিন্তু আ নভোএয়ার আজকে সাস্টেইন করছে, সেটা অলমোস্ট ১২ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। কিন্তু ১২ বছর আসলে যে জায়গাটায় যাওয়া উচিত ছিল আমার কাছে মনে হয়, এজ এ এয়ারলাইন পিপল হিসেবে আমি যেটা ফিল করি, সেই জায়গাটা নভোএয়ার আসলে পৌঁছাতে পারেন নাই। সেইটার একটু জাস্ট বিপরীত চিত্র যদি দেখি, সেটা হচ্ছে ইউএস বাংলা। ১০ বছর পরে আমরা আমাদের বহরে যোগ করেছি এয়ারবাস এর মতো হচ্ছে 436 সিট ক্যাপাসিটির এয়ারক্রাফট, যেখানে ঢাকা টু জেদ্দা ফ্লাইট আমরা অপারেট করছি। আমরা অলরেডি অ্যানাউন্স করেছি ঢাকা টু রিয়াদ শুরু করতে যাচ্ছি ২১শে এপ্রিল থেকে। এই যে মানে জাস্ট আমি বলব যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের যে প্রাইভেট এয়ারলাইন্স যে চিত্র, সেটা জাস্ট উল্টো চিত্রটি আসলে ইউএস বাংলার। এটা আমি বলব যে বাংলাদেশের জনগণের কিংবা নাগরিকদের যে আস্থার যে জায়গাটা তৈরি হয়েছে ইউএস বাংলার, সেইটাকে বেস ধরেই আসলে যেমন আমাদের রুট এক্সপানশন এ আমরা যাচ্ছি, এজ ওয়েল এজ আমাদের ফ্লিট এক্সপানশন ও হচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা ২ টা ড্যাশ ৮ কিউ400 এয়ারক্রাফট দিয়ে যাত্রা শুরু করেছিলাম ২০১৪ সালের ১৭ই জুলাই। আর সেই প্রায় ১১ বছর যাত্রাপথে আমাদের বহরে এখন ২৪ টা এয়ারক্রাফট আছে এবং সাথে ১০ টা দেশের ১৩ টা গন্তব্যে আমরা ফ্লাইট অপারেট করছি। ডোমেস্টিক এর প্রত্যেকটা অপারেশনাল এয়ারপোর্টে আমরা ফ্লাইট অপারেট করছি। নিয়ারলি 100 ফ্লাইটস ডেইলি আমরা ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেশন করছি। তো সবকিছু মিলে আসলে ইউএস বাংলা আমি বলব যে প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন ২ টাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং আমি বলব যে বাংলাদেশের টোটাল আসলে জনগণ বলেন
মিডিয়া বলেন, মেইনস্ট্রিম মিডিয়া বলেন, প্রত্যেকেই আসলে ইউএস বাংলার পাশে আছে বলে আমাদের আসলে এগিয়ে যাওয়ার সেই সক্ষমতাটা তৈরি করতে পেরেছি ইতিমধ্যেই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি এখন একটু ভিন্ন প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে আপনি কথাটি বলছিলেন, এটি আমার প্রশ্নের তালিকায়ও ছিল যে স্বাধীনতা ৫৩ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশে যেভাবে বিমান পরিষেবার একটি উন্নয়ন ঘটার কথা ছিল, সেটি দৃশ্যমান হয়নি। বরং যেটি হয়েছে আসা এবং যাওয়ার একটি খেলা আমরা কোনো না কোনোভাবে দেখেছি। আপনি জিএমজির কথা বলছিলেন, ইউনাইটেড এয়ারওয়েজ বা এয়ার পারাবত যারা শুরুর দিকে ছিল একদম পাইওনিয়ার। তো এই যে জি। বেসরকারি খাতে বা বেসরকারিভাবে বিমান পরিবহন সংস্থাগুলো যারা এসেছিল আবার মুখ থুবড়ে পড়ে। এখন কালের আবর্তে ঘুরে, ঘুরে আপনারা কয়জন মানে কটা কোম্পানি বা সংস্থা টিকে আছেন? তা আসলে এটির আমি যে লুফল হিসাবে দেখি বা এটির কোন জায়গাগুলোতে ঘাটতি আপনার কাছে মনে হয়? আপনি তো দীর্ঘদিন ধরে এই বিমান পরিষেবা সংস্থার সাথে কাজ করছেন। আপনার একটা অভিজ্ঞতা রয়েছে। কেন এটি হচ্ছে? বরং আমরা দেখি যে বিভিন্ন দেশে আ প্রতিবেশী দেশগুলি বা অন্যান্য জায়গায় বলি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে, সেখানে কিন্তু বাড়তেই থাকে। শাটডাউন খুবই কম হয়। আ সংখ্যাটা কম। কেন? আমরা কেন পারিনি? আ ধন্যবাদ। আপনি দেখেন বাংলাদেশের সাথে সারা ওয়ার্ল্ড এর প্রায় অলমোস্ট 54-55 কান্ট্রির সাথে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট আছে। আল্টিমেটলি কি হয়? বাংলাদেশী যারা প্যাসেঞ্জার তারা কিন্তু সারা ওয়ার্ল্ড এ ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দেশে। যেটা গালফ এরিয়াতে 1/6 অ্যা অ্যা আ অংশই থাকছে আসলে গালফের বিভিন্ন ডেস্টিনেশন গুলোতে। কিন্তু কিন্তু সারা ওয়ার্ল্ড এ এই যে ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশীরা অবস্থান করছে, এই ১.৫ কোটি বাংলাদেশীদেরকে সার্ভিস দেওয়ার জন্য আপনি দেখে থাকবেন, বিদেশি এয়ারলাইন্স গুলো বাংলাদেশে যেভাবে আকৃষ্ট হচ্ছে, বাংলাদেশের মার্কেট শেয়ারকে মানে ইন্টারন্যাশনাল রুটে মার্কেট শেয়ার নেয়ার জন্য যেভাবে তারা বাংলাদেশে আসতেছে, সেই তুলনায় সেই সক্ষমতার জায়গাটা কিন্তু বাংলাদেশি ক্যারিয়ার হিসেবে আমি বলব ন্যাশনাল ক্যারিয়ার সেটা এগিয়ে যেতে পারে নাই। আপনি দেখেন এই ৫৩ বছরে আজকে অ্যা মানে সেই 4th অফ জানুয়ারিতে 72 তে বাংলাদেশ বিমান প্রতিষ্ঠা হওয়ার পর এখন আ তারা আমি বলব যে নিয়ারলি 20s ডেস্টিনেশন এ তারা ফ্লাইট অপারেট করছে এবং সেখানে তাদের বহরে ২১ টা এয়ারক্রাফট আছে। এইটা আসলে আমি বলব আপ টু দ্য মার্ক না। এখানে আমরা বরাবরই এখানে মিডিয়ার মাধ্যমে আমরা জানি যে বিমান কন্টিনিউয়াসলি একটা লসের মধ্যে দিয়ে যাচ্ছে। বাট সাম্প্রতিককালে তারা অনেক সময় দেখা যায় কিছু প্রফিটের কিছু ক্যালকুলেশন হয়তো দিচ্ছে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার ৫৪-৫৫ টা দেশের সাথে সার্ভিস এগ্রিমেন্ট থাকার পরে, এয়ার সার্ভিস এগ্রিমেন্ট থাকার পরে আমাদেরকে কেন আসলে ২০-২২ টা ডেস্টিনেশন এ যেতে হবে? আমাদের তো আসলে প্রত্যেকটা ডেস্টিনেশন এ ফ্লাই করার কথা। আ আ সেখানে আমরা দেখি যে ইউএস বাংলা আমি বলব যে আমার জায়গা থেকে আমি যদি দেখি যে ইউএস বাংলা এয়ারলাইন্স দেখেন ১৪ সালের ২০১৪ ১৭ জুলাই যাত্রা শুরু করার পর আমরা ১৬ তে কিন্তু আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা ইন্টারন্যাশনাল রুটে ফ্লাইট অপারেশন শুরু করেছিলাম। তো তারপরে আমরা এই গত আ প্রায় ৯ বছরে ইন্টারন্যাশনাল শুরু করার ৯ বছরে অ্যা ১৩ টা ডেস্টিনেশন ইতিমধ্যে কভার করেছি। কয়েকটা স্পেশাল ডেস্টিনেশন এর কথা না বললেই নয়। আপনি দেখেন যে স্বাধীনতার পর ইউএস বাংলাই ওয়াস দ্যা ফার্স্ট অর্গানাইজেশন যে চীনের কোন একটা প্রভিন্সে ডিরেক্ট ফ্লাইট অপারেশন শুরু করেছে বাংলাদেশ থেকে। অথচ বাংলাদেশী প্যাসেঞ্জারদের একটা আকৃষ্টের জায়গা ছিল কিন্তু চীনের বেজিং বলেন, গুয়াংজু বলেন, কুনমিং বলেন, হোয়াটএভার বিভিন্ন ডেস্টিনেশন। বাট এখানে ন্যাশনাল ক্যারিয়ার আসলে সেই চেষ্টাটা আমি বলব যে সেই চেষ্টাটা হয়তো করেছে বাট সাকসেসফুলি আসলে সেটাকে অপারেশনে যেতে পারে নাই। এখন তারা অপারেশনে যাচ্ছে কিন্তু ইউএস বাংলা ২০১৮ সালের ২৬শে এপ্রিল থেকে ঢাকা-গুয়াংজু রুটে প্রতিদিন ফ্লাইট অপারেশন করছে। যেটা বাংলাদেশী যারা বিজনেসম্যান আছে তারা যেমন উপকৃত হয়েছে, অনেক স্টুডেন্ট আছে কিংবা টুরিস্ট সৃষ্টি হয়েছে চীনের বিভিন্ন প্রভিন্স এর জন্য। এই জায়গাটায় ইউএস বাংলা আসলে পাইওনিয়ার হিসেবে কাজ করেছে। সাথে, সাথে আপনি দেখেন যে ঢাকা থেকে মালদ্বীপ এই স্বাধীনতার এত বছর পরেও প্রায় ১.৫ লক্ষ বাংলাদেশীরা কিন্তু মালদ্বীপের বিভিন্ন মানে জায়গায় আরকি মালেতে অবস্থান করছে। এই ১.৫ লক্ষ বাংলাদেশীরা কিন্তু ডিরেক্ট একটা ফ্লাইট কিন্তু ঢাকা টু মালেতে আসলে সে সুবিধাটা ভোগ করতে পারেনি। তাদেরকে যেতে হয়েছে বিভিন্ন ট্রানজিট হয়ে, মিডল ইস্ট হয়ে কিংবা ইন্ডিয়ার বিভিন্ন গন্তব্য হয়ে। তো এই যে একটা ট্রানজিট হওয়া মানেই হচ্ছে আপনার একটা সময়ক্ষেপণ সাথে, সাথে অর্থের অপচয় আমি বলব যে এটা হয়ে যাচ্ছে। কিন্তু যখনই ইউএস বাংলা এয়ারলাইন্সকে ২০২১ সালে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অফার করেছে। আমরা কিন্তু উইথিন শর্ট টাইম আমরা ১৯শে নভেম্বর ২০২১ থেকে ঢাকা মালে ঢাকা রুটে কিন্তু ডিরেক্ট ফ্লাইট অপারেশন শুরু করেছি। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে স্বাধীনতার পর ২০২১ সাল পর্যন্ত আ আ
একটা দীর্ঘ সময়ে যে পরিমাণ টুরিস্ট ঢাকা থেকে মালদ্বীপের এই নীলাভ সৌন্দর্য উপভোগ করতে গিয়েছে, তার চেয়ে কয়েক গুণ বেশি সৌন্দর্য উপভোগ করার জন্য এই এস বাংলা ফ্লাইট অপারেশন শুরু করার পর সেই দেশে গমন করেছে। আরেকটা স্পেশাল গন্তব্য আছে ঢাকা টু চেন্নাই। আপনি দেখেন বাংলাদেশে অনেক প্যাসেঞ্জার যারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য চেন্নাই বিভিন্ন হাসপাতালগুলোতে কিংবা ভেলোরের মতো একটা সিএমসিতে অনেকেই ট্রিটমেন্টের জন্য যায় এবং যেত। তারা কিন্তু প্রত্যেকেই কলকাতা হয়ে কিংবা বিভিন্ন গন্তব্য হয়ে কিন্তু তাদেরকে চেন্নাই যেতে হইতো। হয়তো একটা সময় লেগে যেত। বাট সেই জায়গায় কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স ২০১৭ থেকেই ঢাকা টু চেন্নাইতে ডিরেক্ট ফ্লাইট অপারেশন শুরু করেছে। একটা ইমিগ্রেশনের মাধ্যমে কিন্তু আমরা সেই চিকিৎসা সেবা প্রার্থী যারা আছেন তাদেরকে কিন্তু আমরা সেই সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করেছি। আমি এই এক্সাম্পল গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখেন, ইউএস বাংলা আজকে আমি বলব যে আজকে ১১ বছর ধরে যাত্রা করেছে এবং এই সার্ভিস গুলো আসলে বাংলাদেশের প্যাসেঞ্জারদেরকে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বিগত সময়ে মাঝে যে অনেকগুলো এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার মিছিলটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছিল। বাট ইউএস বাংলা আসার পর সেই মিছিলটা কিন্তু অলরেডি আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে ইউএস বাংলা ফ্লাইট অপারেশন শুরু করার পর কিন্তু আসলে প্রাইভেট এয়ারলাইন্স গুলো আর বন্ধ হওয়ার মিছিলটার ভিতরে এখন যোগ দেয়নি। তো সেই জায়গাটায় ডেফিনিটলি কিছু পলিসিগত কিছু সমস্যা ছিল। আপনাকে ছোট্ট ২-১ টা এক্সাম্পল না দিলেই নয়। আপনি দেখেন আমাদের যে এ এ যে চার্জেস গুলো আছে, এই চার্জেস গুলো আমরা যেসব ডেস্টিনেশন গুলোতে অপারেট করি, প্রত্যেকটা ডেস্টিনেশন থেকে বাংলাদেশে চার্জ কম্পারেটিভলি অনেক বেশি। একটা ছোট্ট এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ঢাকা থেকে কুয়ালালামপুরে যদি আমরা একটা ফ্লাইট অপারেট করি, Boeing 737-800, বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে ল্যান্ডিং এর জন্য ল্যান্ডিং চার্জ, ল্যান্ডিং পার্কিং এর জন্য আমাকে নিয়ারলি ৳২.৫ লক্ষ মতো পে করতে হয়। সেই সেইম এয়ারক্রাফট যখন আমি কুয়ালালামপুরে ল্যান্ড করাই, তখন কিন্তু নিয়ারলি 15,000 বাংলাদেশী টাকায় সেটা পে করতে হয়। এটা একটা বিশাল একটা ডিসক্রিপেন্সি আমি বলব যে একটা যে অসামঞ্জস্যতা বলতে যা বোঝায়। আপনার অপারেশন কস্ট টা যদি বেশি হয়, স্বাভাবিকভাবে এটা ভাড়ার উপর যে একটা চাপ পড়ে। এই অপারেশন কস্ট এর সাথে লিকুইডিটির একটা ব্যাপার থাকবেই। এইটাকে অনেক সময় অনেক এয়ারলাইন্স আসলে সেটাকে হয়তো প্রপারলি মেইনটেইন করতে পারেন নাই। লিকুইডিটি ক্রাইসিস এর মধ্যে ছিল। তারা হয়তো পলিসিগত সমস্যার মধ্যে হয়তো এয়ারক্রাফট ম্যানেজ করতে পারে নাই। কিংবা অনেক সময় দেখা যায় যে আমাদের যে সারচার্জ এর যে ব্যাপারটা আছে, আপনি দেখবেন যে প্রত্যেকটা এয়ারলাইন্সের অ্যা যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানি যে হাজার, হাজার কোটি টাকা সিভিল এভিয়েশন অথরিটি পায় বিভিন্ন চার্জ বাবদ। এটা কিছুদিন পরপরই আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানি। আমার কথা হচ্ছে লেজারে আসলে মানে অ্যামাউন্ট টা যোগ করার আসলে কিছু নাই। আপনার কথা হচ্ছে পলিসিতে আপনার যদি মনে হয় যে এই চার্জ যেগুলো অ্যাপ্লিকেবল আছে, যেটা আপনি জানেন মাসে 6% হারে ইয়ারলি 72% আমরা সারচার্জ পে করি। তো এইটা আসলে আমি বলব যে আমরা যতগুলো ডেস্টিনেশন অপারেট করি কিংবা পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে, প্রত্যেকটা জায়গা থেকে আমরা অনেক বেশি কয়েক গুণ বেশি আমরা পে করছি। এই যে অপারেশনাল কস্ট টাকে বাড়িয়ে দেওয়া কিংবা আমাদের যে ফুয়েল যে আমরা জেট ফুয়েল কিনি, আপনি দেখবেন যে একটা এক্সাম্পল দেই, কুয়ালালামপুরে পার লিটার জেট ফুয়েল হচ্ছে 59 সেন্ট নাওএডেইজ। বাংলাদেশে সেটা হচ্ছে 75 সেন্ট। আপনি দেখেন যেখানে আমার টনকে টন আমাদের জেট ফুয়েল প্রয়োজন হয় একটা ডেস্টিনেশনে অপারেট করার জন্য, সেখানে যদি প্রতি লিটারে যদি আমাকে ১৬ সেন্টের মতো বেশি পে করতে হয়, তো সেখানে আমার কম্পিটিটিভ ফেয়ার দেওয়া কিন্তু আমার জন্য ভেরি ডিফিকাল্ট। তারপরেও আমি দেখেন যে বাংলাদেশি ক্যারিয়ার হিসেবে বাংলাদেশি প্যাসেঞ্জারদেরকে সার্ভিস দেওয়ার জন্য অনেক সময় আমাদেরকে অপারেশন কস্ট টাকে মাথায় না রেখে সার্ভিসটাকে প্রায়োরিটি দিয়ে আমাদেরকে কিন্তু অন্যান্য বিদেশি এয়ারলাইন্স এর সাথে কম্পিটিটিভ ফেয়ার আমাদেরকে দিতে হচ্ছে। কারণ এই দেশের যারা নাগরিক, যারা সবসময় আসলে আমি বলব যে বাংলাদেশি ক্যারিয়ার হিসেবে ফার্স্ট প্রায়োরিটি যেমন থাকে, সেখানে আমার কাছ থেকে একটা সার্ভিস এবং ফিন্যান্সিয়ালি বেনিফিট ও একটা খোঁজে। সেইজন্য কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স আমি বলব যে সেই কম্পিটিটিভ ফেয়ার টা দিয়ে যেমন টিকে আছে। আর একটা জিনিস হচ্ছে সেই ইউএস বাংলা ইন্ডিভিজুয়ালি যে কোন একটা স্পেসিফিক এয়ারলাইন্স এর সাথে কম্পিটিশন করছে তা কিন্তু না। আপনি দেখেন মালয়েশিয়াতে যখন আমরা ফ্লাইট অপারেট করি, আমরা মালয়েশিয়ান এয়ারলাইন্স এর সাথে কম্পিটিশন করছি, এয়ার এশিয়ার সাথে কম্পিটিশন করছি কিংবা মালিন্দা এয়ারলাইন্স এর সাথে নিজস্ব বাংলাদেশি ক্যারিয়ার বিমান তো আছেই। আমরা যখন সিঙ্গাপুরে অপারেট করছি, সেম সিঙ্গাপুর এয়ারলাইন্স এর সাথে কম্পিটিশন করছি। কিংবা থাইল্যান্ডে যখন আমরা অপারেশন আছি, তখন আমরা থাই এয়ারওয়েজ এর সাথে কিংবা থাই এয়ার এশিয়ার সাথে আমরা কম্পিটিশন করছি। সাথে ট্রানজিট হয়ে যেসব ডেস্টিনেশন গুলোতে ফ্লাইট অপারেট করে, তাদের সাথে আমরা কম্পিটিশনটা করছি। তো এই যে ইন্ডিভিজুয়াল রুটে ইন্ডিভিজুয়াল কম্পিটিটর, এইটাকে প্রত্যেকটা জায়গায় আমাকে কিন্তু অনেকগুলো ইন্ডিভিজুয়াল রুটের জন্য আমাকে স্ট্র্যাটেজিক্যালি আমরা আসলে বিভিন্ন ডেস্টিনেশনে আমরা ডিফারেন্ট কিছু মার্কেটিং প্ল্যান এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমি বলব যে
আজকে যে ধারাবাহিকতা আছে যদি আমি বলব যে রেগুলেটরি অথরিটি সহ বাংলাদেশ সরকার এবং জনগণ যদি ইউএস বাংলার পাশে থাকে, আমি বলব যে কোনোভাবেই একটা বিদেশি এয়ারলাইন্সের কিংবা ফরেন ক্যারিয়ার এর থেকে কম এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে না। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। জনাব কামরুল ইসলাম, আমি একটি ভিন্ন জায়গায় আসতে চাচ্ছি। আপনি বলছিলেন মধ্যপ্রাচ্যে আমাদের জনগণ যারা আছে, যারা মধ্যপ্রাচ্যে যারা রেমিটেন্স যোদ্ধা, যারা জি। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছে প্রায় 1.5 কোটি একটি সংখ্যা আপনি হুম, বলছিলেন। আমি যে জায়গাটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা প্রায়শই দেখে থাকি এই মধ্যপ্রাচ্যে যাওয়াকে কেন্দ্র করে প্রায় বিমানে টিকিট কালোবাজারি একটা বিষয় থাকে, টিকিট অপ্রাপ্তির একটি বিষয় থাকে, টিকিট পাওয়া যাচ্ছে না, চড়া মূল্য, উচ্চ মূল্য। কারণ যে মানুষগুলো হয়তোবা ঘরের জমি বিক্রি করে, কয়েকটা গরু বিক্রি করে, কোনো রকমে টাকা জোগাড় করে কোনো একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাচ্ছে, সেখানে আবার অনেক হয়রানির শিকার হচ্ছে, হয় সেই ট্রাভেল এজেন্সির মাধ্যমে হচ্ছে। সবশেষে যখন ট্রাভেল এজেন্সির মাধ্যমে সবকিছু সম্পন্ন করলো, পরবর্তীতে টিকিট প্রাপ্তির সময় দেখা যাচ্ছে যে তার জন্য অনেক চড়া মূল্য দিতে হচ্ছে। কখনো, কখনো টিকিট পাওয়া যাচ্ছে না। এমন কিছু ঘটনা আপনি দেখেছেন। বেশ বিগত সময়েও বেশ কিছু ঘটনা হয়েছে। মালয়েশিয়ার একটা বিষয় নিয়ে হয়েছিল। তো এই বিষয়টিতে এই যে টিকিট কালোবাজারি, এই যে আমরা বলি সিন্ডিকেট, এরকম কিছু শব্দের সাথে আমরা আবদ্ধ সবসময়। বিশেষ করে বিশেষ মৌসুমগুলোতে বেশি হয়, হজ মৌসুমে বা মধ্যপ্রাচ্যের আমাদের শ্রমিক ভাইরা যখন যাচ্ছেন তখন হচ্ছে। এই জায়গা থেকে বাংলাদেশ কোনোভাবে বেরিয়ে আসতে পারেনি এখন পর্যন্ত যতটুকু দেখা যায়। এই বিষয়টি কি আসলে? মানে কালোবাজার, টিকিট কালোবাজার, সিন্ডিকেট কি? বিষয়টি কি? দেখতে কেমন বা বিষয়টি আসলে কি? কারা এটার সাথে জড়িত? কেন আচ্ছা, এতগুলো হয়? বেসিক্যালি এই আপনার অনেকগুলো জিনিসই চলে আসছে। এটা আ অবতারণার মেইন জায়গাটা হচ্ছে আসলে ফেয়ার ইনক্রিজ করে ফেলে। যখনই ফেয়ার ইনক্রিজ হয় নরমাল সময়ের চেয়ে কিংবা বিগত দিনের চেয়ে যদি বর্তমান সময়ে যদি ফেয়ার কোন কারণে কোন রুটে বৃদ্ধি পায়, তখনই আসলে এই কোয়েশ্চেন গুলো বেশি চলে আসে। আমি সাম্প্রতিক সময়ে মিডল ইস্টে কিংবা আমি বলব সৌদি আরবে বিভিন্ন গন্তব্যে লাইক জেদ্দা, রিয়াদ কিংবা আদার ডেস্টিনেশন গুলোতে এই ধরনের ঘটনার অবতারণা আমরা ফিজিক্যালি আমরা দেখেছি। আমার কাছে যেটা আমি বর্তমান সময়ে দেখছি সেটা হচ্ছে উম আ আপনি দেখবেন যে প্রত্যেকের কম্প্যারিজনটা হচ্ছে প্রি-কোভিড এ যে ফেয়ারটা ছিল, সেই ফেয়ারের সাথে আসলে কম্পেয়ারটা করছে বর্তমান ফেয়ার। প্রি-কোভিড এ আমরা ৳46-47 পার লিটার জেট ফুয়েল এর জন্য আমরা ইউজ করতাম। সেই জায়গাটায় এখন মোর দ্যান ৳100 প্রায় ৳110 র মতো পার লিটার জেট ফুয়েল আমাদেরকে পে করতে হচ্ছে। আপনি দেখেন এখানে জেট ফুয়েল এর প্রাইস ইনক্রিজ করেছে মোর দ্যান 100%। এবং শুধু এটা না, আপনাকে এটাও বলে রাখি, যেকোনো একটা ডেস্টিনেশন এ যখন আমরা ফ্লাইট অপারেট করি, সেইখানকার যত অপারেশনাল কস্ট আছে তার 50% এর উপরে হচ্ছে মানে জেট ফুয়েল প্রাইস, জেট ফুয়েল কস্ট। এই যে এডিশনাল 50% ইনক্রিজ করা, এটা আসলে অনেকের যারা এজ এ প্যাসেঞ্জার হিসেবে, যারা পেমেন্ট প্যাসেঞ্জার হিসেবে তারা হয়তো অনেকে চিন্তাই করে না আসলে কেন ফেয়ারটা ইনক্রিজ করছে। এইটা তো আমি বললাম যে অপারেশন কস্ট এর ফুয়েল চার্জ এর ব্যাপারে। একটা আ নিউজ কিংবা মেসেজ আপনারা হয়তো জানেন সেটা হচ্ছে বাংলাদেশের ডলার ক্রাইসিস এর যে ব্যাপারটা আছে, এই ডলার ক্রাইসিস এর জন্য বিদেশি এয়ারলাইন্স গুলো তাদের প্রায় ৳২,৫০০ কোটি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে কিন্তু বাংলাদেশ ব্যাংকে কিন্তু আটকে আছে। যারা এই টাকাটা তারা কিন্তু নিতে পারছে না তাদের নিজস্ব দেশে বিকজ অফ ডলার ক্রাইসিস ইন বাংলাদেশ। এই কস্ট অফ ফান্ড এটাকে ম্যানেজ করার জন্য বিদেশি বিভিন্ন এয়ারলাইন্স গুলো বর্তমানে ঢাকা এবং চিটাগাং এ প্রায় ৪৫ টা ফ্লাইট কিন্তু তারা রিডিউস করেছে। আপনি হয়তো জেনে থাকবেন সপ্তাহে ৪৫ টা ফ্লাইট রিডিউস করা মানে হচ্ছে উইকলি আপনার ৯,০০০ সিট কম কিন্তু আপনার ফিল্ডে আছে। এর মাঝে আপনার ডিমান্ড ইনক্রিজ করেছে বাট সাপ্লাইটা কম। এবং ইকোনমিক্স এর নরমাল ভাষায় ডিমান্ড সাপ্লাই যদি আপনার যদি সিমিলারিটি না হয়, তাহলে আপনি কিন্তু সেখানে ফেয়ার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি যদি ফেয়ার ইনক্রিজ করতে হয়, এটা থেকে উত্তরণেরও একটা সুযোগ আছে। আপনি দেখেন যদি আপনি আমার অপারেশন কস্ট টাকে রিডিউস করতে পারেন, আমাকে যদি কস্ট অফ ফান্ড এর জন্য যদি আপনি ডলারটাকে আপনি রিলিজ করতে পারেন, তাইলে অন্যান্য এয়ারলাইন্স গুলো তাদের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়াবে এবং সিট সংখ্যা বেড়ে যাবে। সিট সংখ্যা যখন বেড়ে যাবে স্বাভাবিকভাবে ফেয়ারটা কিন্তু রিডিউস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই জায়গাটা আসলে সরকারের আমি বলব নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদেরকে আসলে খেয়াল করা উচিত। যে বিদেশি এয়ারলাইন্স গুলো যারা এখানে বিজনেস থাকার পরেও রুট অপারেশন এ ফ্লাইট ফ্রিকোয়েন্সি থাকার পরেও
তারা যখন কমাচ্ছে নিশ্চয়ই পিছনে বিহাইন্ড দ্য সিন তো কোনো একটা ঘটনা আছেই। তো সেই ঘটনাগুলো আসলে আমি উপলব্ধি করে আমি বলব যে এই প্রবলেম গুলো থেকে যদি বের হতে পারে, ডেফিনিটলি আমি বলব যে ফেয়ার রিডিউস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর সিন্ডিকেটের ব্যাপারটা এটা দেখেন, সরকারের পক্ষ থেকে যেটা করেছে যে ৩ দিনের মধ্যে যেকোনো এয়ারলাইন্স এর বুকিং এর যে ফ্যাসিলিটিস গুলো আছে, কোন ট্রাভেল এজেন্সি যদি কোন প্যাসেঞ্জার এগেইনস্ট এ কোন রুটে বুকিং করতে হয়, তাহলে তাকে অবশ্যই যেন আ সমস্ত পাসপোর্ট ইনফরমেশন দিয়ে তাকে বুকিংটা কমপ্লিট করে এবং টিকেটটাকে সেল পর্যায়ে নিয়ে যেতে হবে। যদি এটা না করে তাহলে অটো ক্যানসেল হয়ে যাবে। একটা অ্যা অ্যা যারা মিডল ইস্টে কিংবা যারা শ্রমিক ভাইরা বিভিন্ন জায়গায় যান, তারা কিন্তু শেষ মুহূর্তে এসে যেমন ভিসার কনফার্মেশনটা পান। তো ভিসার কনফার্মেশন যখন শেষ মুহূর্তে হয় তখন কিন্তু একটা এয়ারলাইন্স আপনি জানেন যে প্রত্যেকটা রুটে বিভিন্ন সেগমেন্টের ফেয়ার থাকে। যারা আর্লি প্ল্যান করে তারা কিন্তু কম ফেয়ারে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যখন শেষ মুহূর্তে যখন প্ল্যান করে তখন কিন্তু ফেয়ারটা ইনক্রিজ করতে থাকে। এই যে মানে পলিসি আমি বলব যে এয়ারলাইন্স এর সারা ওয়ার্লড এর সেম পলিসি। আপনি সেই জায়গাটা যখন একটা শ্রমিক ভাই যখন ভিসা কনফার্মেশন এর পর তার ম্যান পাওয়ার এর যারা এজেন্ট আছেন কিংবা ট্রাভেল এজেন্সি যারা আছেন তারা যখন টিকেটটাকে কনফার্ম করতে যান, তখন কিন্তু মানে ফ্লাইটের হয়তো ২, ৪, ৫ দিন হয়তো আর্লি তারা এটা কনফার্ম করতে যায়। এই সময়ে এসে আসলে লো ফেয়ার গুলো না পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর গ্রুপ ফেয়ার এর যে ব্যাপারটা আছে, গ্রুপ ফেয়ারটা আমি বলব যে ইউএস বাংলার পক্ষ থেকে আমি বলব যে সেটা আসলে আমরা ইউজ করছি না বিকজ অফ আমাদের প্রত্যেকটা টিকেট আপনি সারা ওয়ার্ল্ড এ যেকোনো প্রান্তে বসে থেকেই আপনি ইন্ডিভিজুয়াল একটা টিকেটও যদি পারচেজ করতে চান সেটার সুযোগ আছে। এটা হয়তো আ অন্যান্য ক্যারিয়ার গুলো তারা হয়তো তাদের এজেন্টের মাধ্যমে সেটা করতে পারে। বাট এটার ব্যাপারে আমি আসলে মন্তব্য করতে চাচ্ছি না। বাট ইউএস বাংলা আসলে এই গ্রুপ ফেয়ার কিংবা সিন্ডিকেট এটার অংশীদার হিসেবে কাজ করছে না। বিকজ আমরা ফিল করছি আমরা শুধু ব্যবসা না, আমাদের দেশের জনগণকে সার্ভিস দেওয়ার জন্যই আসলে এই বিজনেসে ইউএস বাংলার আসা এবং সেটাকে প্রায়োরিটি দিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সিন্ডিকেটটি আসলে কন্ট্রোল কারা করছে, নিয়ন্ত্রণ কারা করছে? এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত তারা কারা? সরকারি এটা পর্যায়ে, বেসিক্যালি আমি বেসরকারি বলব যে পর্যায়ে, না, কর্তৃপক্ষ এটা কারা অ্যাকচুয়ালি আমি আসলে বলব জড়িত? যে এখানে বেসিক্যালি একটা দেখেন যে যেকোনো বিদেশি ক্যারিয়ারের কিংবা বিদেশি বলব যে প্যাসেঞ্জারদের যারা ইন্টারন্যাশনালি ফ্লাই করে, তাদের টিকেটের মূল অংশই মানে লায়ন শেয়ারটাই কিন্তু ট্রাভেল এজেন্সির মাধ্যমেই আসলে সেল হয়। এখন অনেক ওটিএ গুলোর মাধ্যমে অনলাইন ট্রাভেল এজেন্সি গুলোর মাধ্যমেও সেল হচ্ছে। এখানে আসলে এয়ারলাইন্স এর কাছ থেকে তো ওপেন আপনি যদি অ্যা আ ১,০০০ সিটও নিয়ে যেতে চান, এয়ারলাইন্স তো তার ব্যবসার স্বার্থে ১,০০০ সিটই ছেড়ে দেবে। তাইলে এই সিন্ডিকেটটা কন্ট্রোলিং আসলে আমি বলব যে এটা এয়ারলাইন্স এর হাতে থাকে না। এটা হয়তো অন্য কোনো অথরিটি কিংবা অন্য কোনো অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন হয়তো কন্ট্রোল করে। আমি বলব যে এয়ারলাইন্স এই সিন্ডিকেটের পার্ট না আসলে। কারণ এয়ারলাইন্স বিজনেসের স্বার্থে যে পলিসি আছে প্রত্যেকটা টিকেটের জন্য, প্রত্যেকটা সেগমেন্টের জন্য ইন্ডিভিজুয়াল পলিসি মেইনটেইন করে। সেই মেইনটেইন করার মেনেই যদি 1000 সিটস ও সেল করে দেয়, এটা এয়ারলাইন্স এখানে লায়াবল থাকে না। পরবর্তী 2nd স্টেপে যারা টিকেটটা পারচেজ করছে, এটা আমি বলব যে তাদের হয়তো ভূমিকা থাকতে পারে। মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী হয়তোবা থাকে, যারা এটিকে এটা নিয়ে। আরেকটা জিনিস আপনাকে বলে দেই যে বাংলাদেশে যেসব ট্রাভেল এজেন্সি গুলো ব্যবসা করছে, এয়ারলাইন্স এর কাছ থেকে কিন্তু 7% একটা কমিশন পাচ্ছে। এই যে 7% একটা কমিশন পায়, এটাও কিন্তু আল্টিমেটলি দিন শেষে ভাড়ার উপর যে একটা প্রভাব পড়ে। আউট অফ বাংলাদেশ যেসব এজেন্সি গুলো আ আ এয়ারলাইন্স এর টিকেট সেল করছে, তারা কিন্তু এস ইট ইস ফেয়ার দিয়ে এয়ারলাইন্স থেকে টিকেট নিচ্ছে। বাট তারা বিজনেসটা করছে হচ্ছে সার্ভিস চার্জের উপরে। তারা একটা প্যাসেঞ্জার কে কিভাবে স্যাটিসফাইড করবে, কত পার্সেন্ট দিয়ে তারা স্যাটিসফাইড করবে এটা এজেন্সির ব্যাপার। কিন্তু এয়ারলাইন্স এর কাছ থেকে আমার যদি ৳১,০০০ ফেয়ার হয়, তারা ওই ৳১,০০০ ই নিবে। বাট বাংলাদেশে যখন আমি বিজনেস করছি বিভিন্ন এজেন্সির সাথে, তখন কিন্তু ৳১,০০০ র মধ্যে আমাকে 7% কমিশন কিন্তু এজেন্সিকে দিতে হচ্ছে। এই যে মানে বাংলাদেশ থেকে ফেয়ারটা কেন বেশি? এটা কিন্তু আমি বলব যে এইটাও একটা পার্ট আপনার মানে অ্যা দেখা যায় যে একটা টিকেটের উপরে দেখা যায় ১২০০, ১৫০০, ৳২,০০০ ও তারা কমিশন নিয়ে নিচ্ছে। এই কমিশনের টাকাটাও তো আল্টিমেটলি প্যাসেঞ্জারের কাছ থেকে যাচ্ছে। তো আপনি হচ্ছে যে এয়ারলাইন্স গুলো আসলে মানে শুধুমাত্র বিজনেসের স্বার্থে ওয়ান টাইম বিজনেস করার জন্য আসলে তারা ফেয়ারটা ইনক্রিজ করে না। যেটা পলিসিগত ব্যাপার আছে, অপারেশন কস্ট আছে, সেই অপারেশন কস্ট কে বেস ধরে আদার্স ক্যারিয়ার এর সাথে একটা কম্পিটিটিভ ফেয়ারটাকেই মেইনটেইন করে। এবং ইউএস বাংলা সেভাবেই আসলে বিজনেস পরিচালনা করছে। বা আমাদের দেশে এখন এই মুহূর্তে বিদেশি এয়ারলাইন্স কতগুলো আছে যারা সেবা দিচ্ছে?
প্রায় 34টার মতো বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে 34-35টার মতো আছে। নিউলি জয়েন্ট হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্স, ইজিপ্ট এয়ার, চায়না এয়ার, ফিরস এয়ার। এই এয়ারলাইন্স গুলোর সাথে আপকামিং আরো বেশ কিছু এয়ারলাইন্স যারা থার্ড টার্মিনালকে কেন্দ্র করে আসলে তারা অপেক্ষা করছে, যার হয়তো ফ্রিকোয়েন্সি আরো ইনক্রিজ করবে। তো সেইটা এর মধ্যে আমরা বিভিন্ন সময় শুনেছি যে ইরান এয়ার আসার পসিবিলিটি আছে কিংবা গারুদা আসার একটা পসিবিলিটি আছে। ব্রিটিশ এয়ারওয়েজ আবার পুনরায় বাংলাদেশ থেকে অপারেশনের একটা পরিকল্পনা হয়তো আছে। কিংবা আদার্স যেসব এয়ারলাইন্স গুলো বাংলাদেশে এখন অপারেশনে আছে তাদের আসলে ফ্লাইট ফ্রিকোয়েন্সি আরো ইনক্রিজ করার একটা পরিকল্পনা আছে। কিন্তু বাস্তবতা আসলে একটু ডিফারেন্ট। আমি যদি আমার জায়গা থেকে আমি দেখি, এই যে থার্ড টার্মিনাল নিয়ে আমাদের আসলে অনেক বলব যে আলাপ আলোচনা আছে। থার্ড টার্মিনালের বিল্ডিং এর যে ফ্যাসিলিটিস আমি বলব যে এখানে যে বিভিন্ন সার্ভিস গুলো ইনক্লুড করা আছে প্রায় বর্তমান টার্মিনাল গুলোতে 4 টাইমস বেশি ফ্যাসিলিটিস হয়তো পাবে। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনালের সাথে থার্ড টার্মিনাল যদি যোগ হয়, আপনার কিন্তু ইন্ডিভিজুয়াল রানওয়ে কিন্তু একটাই। ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে কিন্তু একটাই। আপনি বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে যদি ফ্লাই করেন, আপনি দেখবেন যে মানে এয়ারফিল্ড থেকে যখন বেরোচ্ছেন, আপনি ট্যাক্সিওয়ে, রানওয়ে হয়ে আপনার ফ্লাই করা পর্যন্ত নিয়ারলি 10, 15, 20 মিনিটস আমাদেরকে কিউতে পড়ে যেতে হচ্ছে। ট্রাফিক জটে পড়ে যেতে হচ্ছে। যখন থার্ড টার্মিনাল শুরু হবে, ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়বে। আরো বেশ কিছু এয়ারলাইন্স চলে আসবে। এই এই যে ট্রাফিক জট এটা কিন্তু আরো বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বিকজ এখানে থার্ড টার্মিনাল তৈরি হয়েছে, একটা সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। কিন্তু এটার ব্যাপারটা এমন হয়ে গেছে ঘর বানালাম বাট ঘরে ঢোকার রাস্তাটা তৈরি করলাম না। এটা আসলে দুঃখজনক। আমি বলব যে এটা একটা প্ল্যান থাকা উচিত ছিল। এত হিউজ বাজেটের একটা প্রজেক্ট যেখানে নিয়ারলি ২২-২৩ হাজার কোটি টাকা অলরেডি ইনভেস্ট হয়ে গেছে। সেই জায়গাটায় আমি একটা প্রপার একটা ম্যানেজমেন্ট কিংবা প্রপার একটা প্ল্যানিং এর মধ্যে আসলে বাংলাদেশ সরকারের বিশেষ করে বিগত সরকারের যারা প্ল্যানিং এর মধ্যে ছিল তারা আসলে সেই প্রপার ওয়েতে সেই জায়গাটায় যেতে পারে নাই। যেটার ভোগান্তিটা আমি বলব ইন ফিউচার এ যারা দেশীয় এয়ারলাইন্স না ইনক্লুডিং বিদেশি এয়ারলাইন্স সহ প্রত্যেকেই আসলে আমি বলব সাফারটা করবে। আ আ আমি আরেকটি বিষয়ে আসি, সেটি হচ্ছে এটি আপনার আলোচনা থেকে উঠে এসেছে। আমি যদি আসি বিদেশি যে এয়ারলাইন্স গুলো আছে, পরিষেবা দিচ্ছে যারা বিমান পরিবহন সংস্থাগুলো, ক্যারিয়ার গুলো, তাদের তো টিকেটের একটি যে মূল্য যদি আমি ধরি মোটামুটি বেশ। আমি যদি একই ফ্লাইটে ইউএস বাংলার একটি ফ্লাইটে যদি আমি ঢাকা থেকে মালয়েশিয়া যাই, যে ধরনের প্রাইস থাকবে, আবার আমি যদি সে ফর এক্সাম্পল, জাস্ট আমি এক্সাম্পল বলছি, সিঙ্গাপুর এয়ারলাইন্স এর মাধ্যমে যদি আমি যাই তাহলে টিকেট হচ্ছে আরেক রকম হয়ে যায়। তো এই যে একটি ভিন্নতা, এটা তো ইন্টারন্যাশনালি সেটেল হচ্ছে, সেটি ঠিক আছে। আমি যদি আসি এভাবে যে এখন ইউএস বাংলার সাথে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর ডেফিনিটলি ডেভিয়েশন থাকবেই। মান, সেবা সব জায়গা থেকেই হলেও সেটি একটি ইন্টারন্যাশনাল জি। একটা ওয়েল রেকগনাইজড একটা ব্র্যান্ড, সব ঠিক আছে। এবার আপনি যে বেসরকারি বিমান পরিষেবা সংস্থাগুলো আপনারা আছেন, যারা আছেন ইউএস বাংলা, নোভো এয়ার বা এয়ার এক্সট্রা নতুন যুক্ত হয়েছে, বা আপনারা যারা আছেন, আপনাদের এই সেবার মানকে যদি তাদের সমপর্যায়ে বা তার কাছাকাছি নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে টিকেটের দাম কি তাদের মতো করেই করতে হবে? এটি একটি বিষয়। অথবা এবং সাথে যে আরেকটি বিষয় হচ্ছে, তাদের জায়গায় তাদের সমপর্যায়ে নিয়ে যেতে চাইলে বা কাছাকাছি পর্যায়ে যদি নিয়ে যেতে চাওয়া হয়, সেক্ষেত্রে কোন, কোন বিষয়গুলোতে আপনাদের নজর দেওয়া উচিত? এটি কি আসলে সম্ভব? বাংলাদেশ থেকেও কখনো একটা খুব ওয়েল ব্র্যান্ডেড ওয়ার্লড ওয়াইড একটা এয়ারলাইন্স তৈরি করা, একটি সেবার জায়গা দাঁড় করানো, লাইক থাই এয়ারলাইন্স, দেখেন, সিঙ্গাপুর এয়ারলাইন্স অথবা আমি যদি ইউএস বাংলাকে আমি এক্সাম্পল হিসেবে নেই, সেখানে আজকে প্রায় ৯ বছর ইউএস বাংলা এয়ারলাইন্স ইন্টারন্যাশনালি ফ্লাইট অপারেট করছে। এবং আমি কিন্তু আমার বক্তব্যের শুরুর দিকে আমি বলেছিলাম, আমাদের ইন্ডিভিজুয়াল ডেস্টিনেশন এ আমাদের ইন্ডিভিজুয়াল ক্যারিয়ার এর সাথে ফরেন ক্যারিয়ার এর সাথে আমাদেরকে কম্পিটিশন করতে হচ্ছে। আমরা কিন্তু সেই সাস্টেইনেবিলিটি র যে জায়গাটা আমি বলব টিকে থাকার যে জায়গাটা সেইটা কিন্তু আমরা ইতিমধ্যে আমি বলব যে বাংলাদেশি প্যাসেঞ্জারদের সেই আস্থাটা অর্জন করতে পেরেছি বলেই আজ পর্যন্ত আমরা টিকে আছি। আমাদের বহরকে বৃদ্ধি করছি, আমাদের রুটকে এক্সপানশন এ যাচ্ছি। বিভিন্ন ডেস্টিনেশন আমরা ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি। আপনি দেখেন যে ইউএস বাংলা ফ্লাইট শুরু করার আগে ঢাকা থেকে মালদ্বীপে কোন ডিরেক্ট ফ্লাইট ছিল না। আপনাদের যে বাংলাদেশি প্যাসেঞ্জাররা তারা কখনো দোহা হয়ে কিংবা দুবাই হয়ে কিংবা চে চে চেন্নাই হয়ে যেতে হতো মালেতে। এই যে ট্রানজিট হয়ে যাওয়া এবং ফ্লাইট অপারেশনাল যে কস্ট আমি বলব যে ফেয়ারের যে কস্ট সেইটা কিন্তু আপনি হয়তো জানবেন যে ইউএস বাংলা যাওয়ার আগে সেখানে ঢাকা থেকে মালেতে যেতে ৮০,০০০-৯০,০০০ টাকা পে করতে হইতো। যখনই ইউএস বাংলা সেখানে ৪০-৪১,০০০ টাকা ফেয়ার দিয়ে আসলে তাদের স্টার্টিং ফেয়ার শুরু করেছে।
তখন কিন্তু বিদেশি যতগুলো এয়ারলাইন্স আছে প্রত্যেকে কিন্তু তাদের ফেয়ারটাকে রিডিউস করতে বাধ্য হয়েছে। আমরা যেমন ডিরেক্ট একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি বাংলাদেশি প্যাসেঞ্জারদের অ্যাজ ওয়েল এজ আমরা কিন্তু ইনডাইরেক্ট একটা সার্ভিস অলরেডি দিয়ে ফেলেছি। বিকজ অফ আমরা গিয়েছিলাম বলেই অন্যান্য ক্যারিয়ার গুলো তাদের ফেয়ারটাকে রিডিউস করেছে। আপনি দেখেন যে ঢাকা টু গুয়াংজুতে ইউএস বাংলা ফ্লাইট অপারেশন করার আগে চায়না ইস্টার্ন, চায়না সাউদার্ন তারা কিন্তু ফ্লাইট অপারেট করতো এবং সেই ফেয়ারটা ছিল ৮০, ৯০, ৳১,০০,০০০ ফেয়ার ছিল ঢাকা গুয়াংজুতে। যখনই ইউএস বাংলা ফ্লাইট অপারেশন শুরু করেছে সেই ফেয়ারটাকে 35,000 নিয়ারলি 40,000, 30,000 এর কাছাকাছি কিন্তু চলে আসছে। তো এইখানে আমরা শুধুমাত্র যে সার্ভিসটা দিয়ে অ্যা অ্যা টিকে আছে তা না কিন্তু আমরা কিন্তু সেই ফিন্যান্সিয়াল যে বেনিফিশিয়ারি যে আমাদের যে যারা প্রবাসী ভাই-বোনরা আছেন তাদেরকে কিন্তু সেই জায়গাটা থেকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আপনি দেখবেন যে আমাদের যে ফ্লাইটের টাইমিং গুলো আছে সেটা কিন্তু বাংলাদেশি প্যাসেঞ্জারদেরকে বেস করে সেই টাইমিং গুলো কিন্তু মেইনটেইন করি। আমরা যারা ওয়ার্কার শ্রেণী আছে আপনি দেখেন যে মিডল ইস্টে প্রায় মোস্ট অফ দ্যা ফ্লাইটই কিন্তু আমাদের রাতের ফ্লাইট। এর পিছনে কারণ হচ্ছে সেই জায়গাটায় যতগুলো এয়ারলাইন্স মানে প্যাসেঞ্জাররা তাদের লাইক দুবাইতে কিংবা শারজাতে, আবুধাবিতে যে ফ্লাইট গুলো অপারেট করে, সারাদিনে তারা যেই প্রান্তেই কাজ করুক না কেন, রাতের ফ্লাইটটা হয় কি সকালবেলা এসে ঢাকায় নামছে এবং সারাদিনে তাদের গন্তব্যে সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। মানে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাগুলো ফ্লাইট শিডিউলে আমরা সেই প্ল্যান গুলো আমরা করে থাকছি। তো আমি আপনার যে কোয়েশ্চেনটা ছিল আমি বিদেশি ক্যারিয়ার গুলোর সাথে সেই কম্পিটিশনটা আমরা আসলে করতে পারছি কিনা কিংবা আমরা সেই সার্ভিসের আওতায় মার্কে যেতে পারছি কিনা। আমি বলব যে ইউএস বাংলা এয়ারলাইন্স এজ এ বাংলাদেশি ক্যারিয়ার হিসেবে এখন পর্যন্ত যেকোনো এয়ারলাইন্সের যে ইকোনমি ক্লাসের যে অ্যাডভান্টেজটা আছে মানে ফ্যাসিলিটিস গুলো আছে, ইউএস বাংলা সেইম ফ্যাসিলিটিস দিয়ে আমরা আসলে সেখানে টিকে আছি। প্রত্যেকটা এয়ারলাইন্সই আপনি দেখবেন বাংলাদেশে Boeing 737-800 এয়ারক্রাফট ইউজ করছে। ইউএস বাংলা সেম টাইপ অফ এয়ারক্রাফট কিন্তু আপনি ইউজ করছে। আপনাদের বিভিন্ন অ্যাক্সিডেন্টাল যেসব অ্যা অ্যা আমি বলব যে রেট আছে, বাংলাদেশে কিন্তু আমি বলব যে বাংলাদেশের এয়ারফিল্ড সহ বাংলাদেশের যারা ক্যাপ্টেন আছে কিংবা বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ারিং ফ্যাসিলিটিস গুলো দিচ্ছে, আমি বলছি কম্পারেটিভলি যেকোনো দেশের যে ইঞ্জিনিয়ারিং যে ফ্যাসিলিটিস আছে তার চেয়ে কোনো অংশেই আমরা বলব যে কম না। আমাদের এই যে টিম আছে সেই টিমে কিন্তু ফরেন ইঞ্জিনিয়ার যেমন আছে, ফরেন পাইলটও আছে এবং আমাদের যে এয়ারক্রাফট গুলো সেটার একটা জিনিস জানিয়ে রাখি যে সবসময় একটা ব্লেম ছিল প্রাইভেট ক্যারিয়ারের আসলে পুরাতন এয়ারক্রাফট ইউজ করছে। তারা আসলে কন্টিনিউয়াসলি টেকনিক্যাল ব্যাপারগুলো ফেস করছে কিংবা ফ্লাইট ডিলে হচ্ছে। কিন্তু ইউএস বাংলার শুরু থেকে আমাদের যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে যে আমাদের এভারেজ যে এয়ারক্রাফট এর এইজ, সেই এইজ এর গ্রোথ ডেফিনিটলি ১০ বছরের নিচে করার জন্যই আসলে আমরা পরিকল্পনা সাজাচ্ছিলাম। আমাদের বহরের ডোমেস্টিকে একদম ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে ১ম বারের মতো আমরা কিন্তু ঢাকা, চিটাগাং, ঢাকা, কক্সবাজার, সিলেট, জয়পুরহাট বিভিন্ন জায়গায় ATR 72-600 এয়ারক্রাফট দিয়ে একদম ব্র্যান্ড নিউ ফ্রান্স থেকে 0 মাইলেজ নিয়ে কিন্তু আমাদের বহরে এসে যোগ করেছে এবং আমাদের Boeing 737-800 যে এয়ারক্রাফট গুলো আছে সবগুলারই এভারেজ এজ নিয়ারলি 8, 9, 10 ইয়ার্স এর কাছাকাছি। আমাদের বহরে যে Airbus 330 এয়ারক্রাফট রয়েছে সেটারও জয়েন করার পর আমাদের এখন সবগুলো এয়ারক্রাফট মিলে ২৪ টা এয়ারক্রাফট মিলিয়ে আমাদের এভারেজ এজ আছে নিয়ারলি 9 ইয়ার্স এর কাছাকাছি। তো এইটা আমি বলব যে বাংলাদেশি এয়ারলাইন্স হিসাবে বাংলাদেশি প্যাসেঞ্জারদের জন্য এটা একটা বিশাল একটা আমি বলব যে আমাদের সার্ভিস আসলে আমরা যেটা প্ল্যান করেছিলাম সেটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং ইন ফিউচার আমাদের বহরে যত এয়ারক্রাফট যোগ হবে প্রত্যেকটারই এইজ আমরা সেটা বিলো 10 ইয়ার্স এর মধ্যে রাখার চেষ্টা করছি। যেটা আসলে সার্ভিসটাকে ইন ফ্লাইট এর যে ফ্যাসিলিটিস গুলো আছে সেটাকে এনশিওর করার একটা সুযোগ থাকছে। আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে সেটা হচ্ছে যে আমরা যে ইন ফ্লাইট এ যে ফুড সার্ভিসটা দেই এটা 100% ইউএস বাংলা নিজস্ব ক্যাটারিং এর মাধ্যমে এটা হচ্ছে এবং বাংলাদেশি প্যাসেঞ্জারদের বিশেষ করে শ্রমিক ভাইরা যারা মুভ করেন তাদের কিন্তু একটা ডিমান্ড থাকে সেটা হচ্ছে মানে রাইসের একটা মানে সুবিধা যেন থাকে, ভাতের যেন একটা সুবিধা থাকে। আমরা কিন্তু তাদের সেই চাওয়াটাকে পূর্ণতা দেওয়ার জন্যই বাংলাদেশী যে খাবার আছে সেটাকে আমরা দেওয়ার চেষ্টা করি এবং ফরেন প্যাসেঞ্জারও যারা থাকে তাদের জন্য স্পেশালি যে খাবার দেওয়া দরকার সেটাও আমরা দেওয়ার চেষ্টা করি। সবকিছু মিলে আমি বলব যে ইউএস বাংলা কোন অংশেই একটা ইন্টারন্যাশনালি আদার্স ক্যারিয়ার এর সাথে বিট করার মতোই একটা এয়ারলাইন্স এবং সেখানে আমি বলব যে অ্যা বাংলাদেশি প্যাসেঞ্জারদের আস্থাটা ইতিমধ্যে আমরা যেমন অর্জন করেছি এবং সেটাকে সাথে নিয়ে আমরা আসলে এগিয়ে যাচ্ছি। তাহলে আমরা আশা করতে পারি ভবিষ্যতে খুব দ্রুতই ইউএস বাংলার মাধ্যমে বাংলাদেশে সারা বিশ্বে হয়তোবা সিঙ্গাপুর বা থাই বা এটিয়া তাদের সমকক্ষের বা তাদের কাছাকাছি একটি পরিষেবা তৈরি হবে। এটা আশা করা যায়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আমি জনাব কামরুল ইসলাম একটি জায়গায় আসি, সেটি হচ্ছে যে বাজেট এয়ারলাইন্স একটি কনসেপ্ট আমরা জানি আছে। বিশেষ করে ভারতে, পার্শ্ববর্তী দেশে, প্রতিবেশী দেশে এটি খুব জনপ্রিয় একটি কনসেপ্ট বাজেট এয়ারলাইন্স। তা আমাদের দেশে কি এই ধরনের কোনো সম্ভাবনা তৈরি হতে পারে? বা আপনার কাছে কি মনে হয় যে এটি আমাদের জন্য লাভজনক হতে পারে বাজেট এয়ারলাইন্স? এটি করলে যাত্রীদের জন্য মনে হয় বেশ উপকারী হয়। আপনি দেখেন যে বাংলাদেশে কেরিয়ার আসলে কেউই প্রাইভেট ৩ টা এয়ারলাইন্স কিংবা বাংলাদেশ বিমান কোনটাই বাজেট এয়ারলাইন্স না। এটা রেগুলার জেনারেল এয়ারলাইন্স হিসেবে আছে। কিন্তু বাংলাদেশ থেকে অপারেট করছে কিন্তু বেশ কিছু বাজেট এয়ারলাইন্স লাইক ফ্লাই দুবাই বলেন কিংবা মানে জাজিরা এয়ারলাইন্স বলেন কিংবা এয়ার এশিয়া বলেন, মালিন্দা এয়ারলাইন্স। তো বাট প্রবলেমটা হচ্ছে অ্যা অ্যা বাজেট এয়ারলাইন্সে যারা ট্রাভেল করছে তারা হয়তো ফেয়ারটাকে কম পাচ্ছে। কিন্তু একবার ট্রাভেল করার পরে প্রত্যেকের একটা নেগেটিভ অ্যাটিটিউড আমরা আ দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্ন মাধ্যমে বলেন। যখন একজন প্যাসেঞ্জার ট্রাভেল করার সময় হয়তো সে জানতো না ফার্স্ট টাইম ট্রাভেলার, সে একটা বাজেট এয়ারলাইন্স এ সে ট্রাভেল করছে যে সে ফুড ফ্যাসিলিটিস টা সে আসলে বিফোর টিকেটিং সে এটাকে ইনক্লুড করে নাই। ফ্লাইটে ওঠার পর দেখা গেল যে তার পাশের সিটে একজন প্যাসেঞ্জার হয়তো ফুড নিচ্ছে, বাট তাকে ফুডটা দিচ্ছে না। এটা আসলে বিব্রতকর। বিশেষ করে ফ্যামিলি প্যাসেঞ্জার যারা থাকে, বিশেষ করে বাচ্চারা যখন থাকে, এটা আরো বিব্রতকর হয়ে যায়। তখন যখন তারা ফ্লাইট থেকে আসলে পারচেজ করার চেষ্টা করে, তখন কিন্তু এটার প্রাইস আসলে অনেক বেশি ইনক্রিজ করে ফেলে। আপনি দেখেন আমাদের বাজেট ক্যারিয়ারে লাগেজের যে রেস্ট্রিকশন আছে, যেটা আমাদের জেনারেল এয়ারলাইন্স এ কিন্তু আমরা সেই রেস্ট্রিকশনটার ঊর্ধ্বে রেখে আমরা প্রায় মিডল ইস্ট থেকে কিংবা কুয়ালালামপুর থেকে ৩০, ৪০, ৫০ কেজি ডেস্টিনেশন ওয়াইজ আমরা কিন্তু সেই ফ্যাসিলিটিস টা ফ্রি অফ কস্ট এ নিয়ে আসতেছি। কিন্তু একটা বাজেট ক্যারিয়ার কিন্তু তা একদম যদি 20 কেজি কোনো লিমিটেশন থাকে, তার উপরে যদি ১ কেজিও বেশি হয় সেখানেও কিন্তু তাকে সেটা পে করতে হচ্ছে। তো এই যে ডিফারেন্স গুলো জেনারেল এয়ারলাইন্স আর বাজেট এয়ারলাইন্স এর মধ্যে, তো এইগুলো আসলে আমি বলব যে প্র্যাকটিক্যালি হয়তো মনে হবে যে অ্যা ফেয়ার অনেক কম কিংবা আদার্স ফ্যাসিলিটিস গুলো না হইলেও চলবে। বাট বাস্তবে হচ্ছে যখনই সেটা কেউ ট্রাভেল করে ফেলছে, তখন কিন্তু তার ভিতরে একটা দ্বিমত একটা পোষণ করতে আমরা দেখছি। তা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বাজেট এয়ারলাইন্স এ বলেন, আমরা বলছি যে আমাদের যে অ্যা লাইক ডোমেস্টিক এ যে ফেয়ারটা আমরা দেই ঢাকা থেকে কক্সবাজার কিংবা সিলেটে কিংবা চিটাগাং এ, আপনি খেয়াল করে দেখবেন যে ট্যাক্স আছে এখন প্রতি প্যাসেঞ্জার 1 এর জন্য ৳১১২৫, যেটা আসলে আমি বলব যে অনেক। আমি যে আমরা অ্যা যে রিটার্ন একটা টিকেটের জন্য প্রায় ৳২৩০০ মতো মানে ৳২২৫০ আমরা পে করছি ট্যাক্স পারপাস এ। এইটা কেন বেশি হচ্ছে কিংবা আ আমাদের ফেয়ারটা কেন আমরা আসলে ওইভাবে কম্পিটিটিভ করতে পারছি না? আ আমরা যে জেট ফুয়েলটা ইন্টারন্যাশনালি ইউস করছি, সেইম জেট ফুয়েল কিন্তু আমরা ডোমেস্টিক ইউস করছি। কিন্তু ডোমেস্টিক মার্কেটের জন্য 15% এডিশনাল ভ্যাট পে করতে হচ্ছে। যেটা যদি ইন্টারন্যাশনাল রুটে অপারেশনের জন্য আমাদেরকে ৳১১০ পে করতে হয়, যেটা ডোমেস্টিক এর জন্য আমাদের পে করতে হয় নিয়ারলি ৳130 বিকজ অফ 15% এডিশনাল ভ্যাট হিসেবে যোগ হচ্ছে। এখন এই যে ডোমেস্টিক এ যে এয়ারক্রাফট গুলো ইউস হচ্ছে সেটা কিন্তু 100% বাংলাদেশী এয়ারক্রাফট ইউস হচ্ছে। 100% অলমোস্ট 98% এর মতো দেশীয় প্যাসেঞ্জাররা ট্রাভেল করছে। অ্যান্ড 98% দেশীয় প্যাসেঞ্জার, 100% দেশীয় এয়ার ক্যারিয়ার। সেখানে আপনাকে 15% এডিশনাল আমাকে ভ্যাট পে করে আমাকে জেট ফুয়েল নিতে হচ্ছে। এটা কিন্তু ভাড়ার উপরে ডিরেক্ট একটা প্রভাব পড়ে যাচ্ছে। যদি আজকে কম্পারেটিভ একটা আ আমি বলব যে প্রাইস যদি হইতো ইন্টারন্যাশনাল ইকুইভ্যালেন্ট প্রাইস যদি ডোমেস্টিক এও হইতো, তাইলে আমি বলব যে ডোমেস্টিক রুটে ভাড়াটা আরো কমে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। যার উপর বেস করে বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপ হওয়ার সুযোগ ছিল। আপনি দেখেন যে এই যে আজকে এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যেমন এয়ারলাইন্স আছে, ট্রাভেল এজেন্সি গুলো আছে, ট্যুর অপারেটররা আছে, হোটেল ইন্ডাস্ট্রি আছে। সেখানে কিন্তু দেশীয় টুরিস্টরাই কিন্তু আসলে মুভ করছে। বিদেশি টুরিস্টদেরকে আসলে আমরা আকৃষ্ট করতে পারছি না। বিকজ অফ আমরা বাংলাদেশকে আসলে ওই পর্যায়ে মার্কেটিংটা করতে পারি নাই। আমাদের টুরিস্ট ডেস্টিনেশন গুলোকে যেভাবে বিদেশীদের মাঝে যে প্রচারণার ব্যাপারটা আছে সেটা কিন্তু আমরা অপারেটর হিসেবে সাপোর্টিং রোল থাকতে পারে। কিন্তু মেইন ভূমিকাটা আসলে সরকারের যে বিভিন্ন দূতাবাসগুলো আছে, আমাদের মিশনগুলো আছে, সেইখানে কিন্তু তাদের একটা উইংস ই থাকা উচিত বাংলাদেশকে ব্র্যান্ডিং এর জন্য। যেটা বিদেশি টুরিস্টরা বাংলাদেশে আসলে দেখা যায় যে বাংলাদেশের টুরিজম অনেক বেশি ডেভেলপ হওয়ার সুযোগ থাকবে। এবং শুধুমাত্র একটা টুরিস্ট বিদেশ থেকে আসলে এয়ারলাইন বেনিফিটেড হবে না, টুরিজম ইন্ডাস্ট্রি বেনিফিটেড হবে। তো সবকিছু মাথায় রেখেই আমি বলব যে
সরকারকে এই ইন্ডাস্ট্রির প্রতি একটা সচেতন হওয়া উচিত এবং সুনজর দেওয়া উচিত। আমাদের যেসব শর্টফলগুলো আছে, আমাদের যেসব পলিসিগত সমস্যা আছে, এগুলাকে থেকে বের হয়ে আমি বলব যে একটা পজিটিভিটির মধ্যে রেখে এই ইন্ডাস্ট্রির প্রতি নজর দেওয়া দরকার। একটি কথা প্রায়ই শোনা যায় বা বিভিন্নভাবে এই কথাটি আসে বিভিন্ন সময়। আপনি দেখেছেন যে বেসরকারি বিমান সংস্থাগুলোকে অনেক সময় লাভজনকে রূপান্তরিত করতে, কথাটি কতটুকু সত্য আমি জানি না, আমি আপনার কাছ থেকে এই জন্য জানতে চাচ্ছি। বেসরকারি বিমান সংস্থাগুলোকে লাভজনক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য দেখা যায় যে রাষ্ট্রীয় পতাকাবাহী যে কেরিয়ারটি রয়েছে আমাদের গর্বের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সেটি অনেক সময় আত্মাহুতি দিয়ে থাকে। এমন কিছু কথা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আমরা দেখি বিভিন্নভাবে বিভিন্ন নৈরাজ্য, দুর্নীতি বা বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, যেগুলোর কারণে রাষ্ট্রীয় বিমান সংস্থা সেভাবে করে এখনো আগাতে পারেনি যেভাবে আগানোর কথা ছিল এই স্বাধীনতার পরে। অন্যান্য দেশের মতো যে খুব নির্ভরযোগ্য একটি জায়গায় যাওয়ার কথা ছিল। তো সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আসলে কি কথাটি সত্য? যে দেখা যাচ্ছে বেসরকারি বিমান সংস্থাগুলো চাপে পড়ে বা যেকোনো সিন্ডিকেটের কারণে হোক না কেন, শেষ পর্যন্ত রাষ্ট্রীয় বিমান সংস্থা সে নিজেই লোকসানের ঘানি টানছে। আমি আসলে এটার সাথে একদম টোটালি দ্বিমত পোষণ করছি। বিকজ অফ আমরা সবসময় বলে থাকি যে লেভেল প্লেইং ফিল্ড। ন্যাশনাল ক্যারিয়ারের সাথে প্রাইভেট ক্যারিয়ারের একটা মানে লেভেল প্লেইং ফিল্ড যদি থাকে, তাইলে আমাদের পক্ষে বিজনেস করাটা কিছুটা সহজ হতো। আমরা বিমানকে মানে পূর্বসূরি হিসেবে যদি আমরা দেখি, আমরা চাই যে ন্যাশনাল ক্যারিয়ার যদি এগিয়ে যায়, তাইলে আমরা এটলিস্ট তাদের ফলোয়ার হিসেবে আমরা প্রাইভেট ক্যারিয়ার গুলো সামনে দিয়ে এগিয়ে যেতে সাহস পাবো। আজকে ৫৩ বছরে বাংলাদেশ বিমান যে অবস্থাটা আছে, আপনি দেখেন সেই সময়কালে কাতার এয়ারওয়েজ কিংবা এমিরেটস কিন্তু প্রায় সমসাময়িক কালের এয়ারলাইন্স আছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স কিংবা মালয়েশিয়ান এয়ারলাইন্স। এই এয়ারলাইন্স গুলো তাদের যে অবস্থায় পৌঁছে গেছে, সেখানে কিন্তু বাংলাদেশ বিমান আসলে সেই জায়গাটা পৌঁছাতে পারে নাই। এটা যদি আপনি বলেন যে আমলাতান্ত্রিক জটিলতা, হতে পারে। আমার জায়গা থেকে আমি যদি বলি অ্যাজ এ এয়ারলাইন পিপল হিসাবে আজকে প্রায় ২৮ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই জায়গাটায় আপনি দেখেন গত ৭-৮ বছরে আপনি ছোট্ট একটা এক্সাম্পল, আমি এখানে কারণ ক্রিটিসাইজ না, বাস্তবতার নিরিখে আমি আসলে বলতে চাই। বিমান একটা ন্যাশনাল ক্যারিয়ার, বিমান as well as it's a কমার্শিয়াল এয়ারলাইন্স। আপনাকে বিট করতে হবে নট অনলি বাংলাদেশি ক্যারিয়ার, প্রাইভেট এয়ারলাইন্স, আপনাকে বিট করতে হয় সারা ওয়ার্ল্ড এ যত রিনাউন্ড যত এয়ারলাইন্স আছে প্রত্যেকটা এয়ারলাইন্স এর সাথে। আপনি যখন চিফ এক্সিকিউটিভ যিনি থাকবেন, উনার যে আমি বলব যে অ্যা কাজের যে অবস্থান কিংবা পজিশনের যে ডিউরেশনটা, সেটা আসলে ১ বছর, ২ বছর, এটা আসলে আপ টু দ্য মার্ক না। আপনি দেখেন একটা বিদেশি কেয়ার এম এ এয়ারলাইন্স গুলো লাইক এমিরেটস এর কথা বলেন, কাতার এয়ারওয়েজ এর কথা বলেন, যারা ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে লিড করছে, কিংবা সৌদি এয়ারলাইন্স এর তাদের যারা সিইও কিংবা এমডি হিসেবে আছেন, তাদের কিন্তু একটা লম্বা সময় ১০ বছর, ১৫ বছর, ২০ বছর তারা কিন্তু একটা পজিশনকে ক্যারি করছে কিংবা এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা এই পজিশনটার ভিতরে এসছে। বাট বাংলাদেশ বিমানে গত ৮-৯ বছরে যদি আমি জাস্ট গত ৫৩ বছর না, ৮-৯ বছরের ইতিহাসটাকে যদি আমি দেখি, ৮-৯ বছরে আমি প্রায় ৬ থেকে ৭ জন এমডি আর সিইও কে আমরা দেখতে পেয়েছি। যেটা আসলে আমি বলব যে এজ এ কমার্শিয়াল এয়ারলাইন্স হিসেবে এটা কোনভাবেই আসলে আমি বলব যে লজিক্যাল না। কারণ একজন আম আ আ মানে অন্য ট্রেড থেকে এসে যখন বাংলাদেশ বিমানকে লিড করছে, তখন আসলে তার বিমানকে বুঝে নেওয়া, বিমানের বিজনেস স্ট্র্যাটেজি আদার্স বিজনেস স্ট্র্যাটেজির সাথে কিন্তু এয়ারলাইনের বিজনেস স্ট্র্যাটেজি সেম হবে না আসলে। কারণ এখানে ওই যে বললাম যে ইন্ডিভিজুয়াল রুট যেমন ইন্ডিভিজুয়াল কম্পিটিটর তৈরি করে, ইন্ডিভিজুয়াল যেকোনো একটা এয়ারক্রাফট আ আ তার আমি বলব যে অপারেশন কস্ট এর সাথে কোন এয়ারক্রাফট কোন রুটে আসলে অপারেশন এ যাবে, এই ব্যাপারগুলো বোঝার জন্য আসলে একটু সময়ের ব্যাপার হয়। আমি বলব যে এই যে ৮-৯ জন আসলে আমি বলব যে চিফ এক্সিকিউটিভ অফিসার অর এমডি যে চেঞ্জ গুলো আছে, এটা আমি বলব যে আমি বাংলাদেশ বিমানের জন্য আসলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। আমি আশা করব যে বর্তমান যিনি এমডি হিসেবে আছেন, উনার যদি ডিউরেশনটা বেশি হয়, আমি বলব যে সেটা আমি বলছি বিমানের জন্য যেমন মঙ্গলজনক, আমাদের এভিয়েশনের জন্য মঙ্গলজনক হবে এবং তার ধারাবাহিকতায় আমরা আসলে আমি বলব যে প্রাইভেট ক্যারিয়ার গুলো আমরা সেই ফলোয়ার হিসেবে আমরা সেই কাজ করতে চাই। তবে যেটা বলেছেন যে বিমান থেকে মানে বিমানের আসলে কোন একটা গ্রুপ যদি প্রাইভেট এয়ারলাইন্স কে সেই ফ্যাসিলিটিস গুলো দিয়ে যদি তাদেরকে বেনিফিটেড করে, আমি বলব যে এটার সাথে আমি একমত না। বিকজ এখানে আসলে প্রাইভেট এয়ারলাইন্স একটা
নেগলিজিবল একটা পার্সেন্টেজ ক্যারি করছে বিমানের কাছে। কারণ হচ্ছে 80% মার্কেট শেয়ার, বিশেষ করে ইন্টারন্যাশনাল রুটে যে মার্কেট শেয়ার আছে তার 80% হচ্ছে ফরেন ক্যারিয়ারের কাছে। আর বাকি 20% হচ্ছে ইউএস বাংলা এবং বিমানের কাছে। এবং এই যে 20% এর মধ্যে ইউএস বাংলা হয়তো 5 to 7% or 8% ক্যারি করছে। তো বাকি 12% কিন্তু বাংলাদেশ বিমান ক্যারি করছে। কিন্তু নিয়ে যাচ্ছে কিন্তু 80% হচ্ছে ফরেন ক্যারিয়ার। আপনাকে ওইটা মাথায় রাখতে হবে। ডোমেস্টিক কিংবা বাংলাদেশি ক্যারিয়ার এখানে আসলে কোনো প্রায়োরিটি না। আপনাকে বিজনেস যদি করতে হয়, কম্পিটিশন যদি করতে হয়, বিদেশি ক্যারিয়ারের সাথে কম্পিটিশনটা করতে হবে। আচ্ছা, আমি একটু একটি ভিন্ন প্রসঙ্গে আসি। আপনি দেখেছেন বোধহয় বা একটি আহ, চলচ্চিত্র ভারতে মুক্তি পেয়েছিল বিমান নিয়ে। একটি যুবকের স্বপ্ন, সে এমন একটি বিমান তৈরি করতে, যে বিমান পরিবহন ব্যবস্থা আনতে চেয়েছিল যেটি একদম তৃণমূল পর্যায়ের মানুষ যারা আছে, গ্রামের মানুষও যারা আছে, তারাও যেন বাসের মতো করে ব্যবহার করতে পারে খুব সাশ্রয়ী মূল্যে। এমন একটি ব্যবস্থার জন্য সে স্বপ্ন দেখেছিল, এবং পরবর্তীতে সেটি নিয়ে অনেক জটিলতা, অনেক কিছু হয়। শেষ পর্যন্ত সে সফল হয়। এটি একটি মুভি, এটি একটি মুভি হিসেবে আমরা দেখছি, বা এটি একটি স্বপ্ন হিসেবে দেখছি। বাট চলচ্চিত্র তো আসলে মানুষের জীবন থেকেই হয়। আমাদের দেশে কখনো আপনার কাছে কি মনে হয়, আপনি তো এই সংস্থায় একজন নিয়োজিত ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, আহ, আপনার কাছে কি মনে হয় যে একেবারেই সহজলভ্য করে বিমানের টিকিট এক সময় আমাদের দেশে আসবে, আহ, আহ, মূল্যের যে জায়গাটি, এবং খুব সহজভাবেই মানুষ একসময় বাসের বিকল্প হিসেবে, ট্রেনের বিকল্প হিসেবে আমার যেখানে যেখানে যাওয়া দরকার আমি সেখানে বিমানে যেতে পারবো? এটা কি আসলে সম্ভব? এবং এটির সাথে আরেকটি প্রশ্ন কামরুল ভাই আপনার কাছে, সেটি হচ্ছে যে এখনো বাংলাদেশের তো বেশ কিছু এয়ারপোর্ট বোধহয় পরিত্যক্ত আছে, দু একটি, যেগুলো খুব একটা ব্যবহার হচ্ছে না। সেগুলোকে নিয়ে কোনো ভাবনা আছে কিনা? আপনাদের পক্ষ থেকে কোনো ভাবনার কথা সরকারকে বা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেন কিনা? ধন্যবাদ। আপনার শেষ কোয়েশ্চেনটা দিয়ে আমি শুরু করি। সেটা হচ্ছে যেসব আনইউজড এয়ারপোর্ট গুলো আছে লাইক শমশেরনগর, কমার্শিয়াল এয়ারপোর্ট হিসেবে ইউজ হচ্ছে না। শমশেরনগর বলেন, লালমনিরহাট কিংবা বগুড়া এয়ারপোর্ট কিংবা ঈশ্বরদী এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট গুলোর আমি বলবো যে ফ্যাসিলিটির জায়গা থেকে একটা সময় বিফোর 71 এখানে কিন্তু কমার্শিয়াল এয়ারলাইন্স গুলো কিন্তু অপারেশন করতো। বাট একটা প্রায় অলমোস্ট আমি বলবো যে ঈশ্বরদী এয়ারপোর্ট লাস্ট এয়ারপোর্ট হিসেবে সেটা প্রায় 2013 সালে, 2013 কিংবা 14 সালের দিকে ঈশ্বরদীতে ইউনাইটেড এয়ারওয়েজ ফ্লাইট অপারেশন করেছে। তো ওইখানে আসলে কিছুটা ফ্যাসিলিটিস ডেভেলপ করলে এখনো আসলে ফ্লাইট অপারেশনের সুযোগ আছে। আপনার যে স্টল যেসব এয়ারপোর্ট, শর্ট টেক অফ ল্যান্ডিং ল্যান্ডেড যেসব এয়ারপোর্ট গুলো আছে, তো সেখানে কিন্তু যদি আমরা বর্তমানে যে এয়ারক্রাফট গুলো ইউজ করছি সেই এয়ারক্রাফট গুলো ইউজ করার জন্য যে রানওয়ে যে ফ্যাসিলিটিস গুলো দরকার, সেই টাইপের তার চেয়ে ছোট রানওয়ে দিয়েও কিন্তু আসলে আমরা ডিফারেন্ট টাইপের এয়ারক্রাফট, যেটা নেপালে বিভিন্ন ডোমেস্টিক যেসব এয়ারপোর্ট গুলো আছে সেখানে ইউজ হচ্ছে, যেটা জেট স্ট্রিম টাইপের এয়ারক্রাফট আছে, যেটা 16-17 সিট 18 সিটের এয়ারক্রাফট আছে। তো সেখানে প্রায় নিয়ারলি 10টা সিট হইলেই হয়তো অপারেশন কস্ট উঠে যাবে। বাকিটা হয়তো প্রফিটে থাকবে। তো এই টাইপের এয়ারক্রাফট কিন্তু এইসব স্টল এয়ারপোর্ট গুলোতে আসলে ইউজ করার সুযোগ আছে। আমি বলব যে ইউএস বাংলা না, বিগত সময়ে বন্ধ হয়ে যেসব এয়ারলাইন্স গুলো আছে লাইক জেএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ, প্রত্যেকেরই আসলে ডিমান্ড ছিল যেন এইসব স্টল এয়ারপোর্ট গুলোকে আসলে অপারেশনে নিয়ে আসা এবং সেখানে কমার্শিয়ালি যেন একটা সুযোগ তৈরি হয়। আপনি হয়তো জেনে থাকবেন যে 2011, 12, 13 র দিকে তখন সৈয়দপুর এয়ারপোর্টে সপ্তাহে ৩ টা ফ্লাইট অপারেট করতো ইউনাইটেড এয়ারওয়েজ, এবং সেটা মিনিমাম একটা ফেয়ার দিয়ে আসলে চালানোর চেষ্টা করেছে। কিন্তু এই ৩ টাই ফ্লাইটও কিন্তু সপ্তাহে ইউনাইটেড কিন্তু অপারেট করতে পারে নাই বিকজ অফ শর্টেজ অফ প্যাসেঞ্জার। whereas 14 র পর থেকে সেটা কিন্তু একটা র‍্যাপিড চেঞ্জ এটা শুরু হয়েছে, এবং এখন বর্তমানে কক্সবাজার, চিটাগাং এর পর সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্ট হচ্ছে আসলে সৈয়দপুর। আপনার ডেইলি প্রায় ২০ টার মতো ফ্লাইট অপারেশন এ আছে। সেখানে ইউএস বাংলা, নভো, এয়ার এস্ট্রা, বাংলাদেশ বিমান প্রত্যেকেরই কিন্তু আসলে মোর দ্যান 5 to 6 ফ্লাইট কিন্তু ওইখানে অপারেশন এ আছে। তো আমার কথা হচ্ছে যদি একটা এয়ারপোর্টকে আপনি অপারেশন নিয়ে আসতে পারেন, শুধু সেই এয়ারপোর্ট যে তৈরি হবে কিছু লোকের কর্মসংস্থান তৈরি হবে তা না। এখানে পার্শ্ববর্তী এরিয়াগুলো আসলে বিজনেস হাব হিসাবে তৈরি হবে, এবং এয়ার কানেক্টিভিটির যে জায়গাটা থাকবে সেটা সারা দেশের সাথে একটা এয়ার কানেক্টিভিটি ওই এলাকার মানুষের যেমন হয়ে যাবে, তখন বিদেশে যারা প্রবাসী বাংলাদেশী ভাই-বোনরা আছে তারাও কিন্তু সহজেই ঢাকায় এসে কিন্তু এয়ার কানেক্টিভিটির মাধ্যমে কিন্তু সেই ডেস্টিনেশন গুলোতে তারা যেতে পারছে। তো এই জিনিসগুলো আসলে সরকারের বিবেচনাধীন থাকা উচিত। আমি বলব যে শুধুমাত্র এটা না, প্রায় অলমোস্ট ২৭ টা আ আ
এয়ারপোর্ট আছে যারা একসময় ফেনী এয়ারপোর্ট বলেন, কুমিল্লা এয়ারপোর্ট বলেন। এই এয়ারপোর্টে টাঙ্গাইলের মতো জায়গায় এয়ারপোর্টের একটা স্পেস আছে, আপনার ময়মনসিংহ আছে। তো প্রত্যেকটা জায়গায় আসলে ওই এয়ারপোর্ট গুলোকে যদি আসলে ইউটিলাইজ করা যায়, আমি বলব যে স্টল এয়ারপোর্ট হিসেবে যদি তাদেরকে অপারেশনে নিয়ে আসা যায়, যে বাংলাদেশের আমি বলব যে বাংলাদেশের জনগণ যেমন উপকৃত হবে, তেমনি আমি বলব যে সিভিল এভিয়েশন সহ আসলে এই ইন্ডাস্ট্রিটা আসলে অনেক বেশি ডেভেলপ হওয়ার সুযোগ আছে। শুধুমাত্র ঢাকা বেইস আমরা হাব তৈরি না করে আমরা বিভিন্ন গন্তব্যগুলোকে আমরা হাব হিসেবে যদি তৈরি করতে পারি, তাহলে আমি বলব যে প্যাসেঞ্জারদের মধ্যে যেমন সময় সেভ হবে, সাথে, সাথে আসলে ভাড়ার জায়গাটা যদি আমি চিন্তা করি, সেটা অনেক বেশি সেভ হওয়ার একটা সুযোগ থাকবে। আমি সবশেষের দিকে চলে এসেছি। আমি একটি বিষয় জানবো, যেটি আমরা আলোচনার মাঝখানে ছিলাম, রেমিটেন্স যোদ্ধাদের বিষয়ে। বিশেষ করে ইউএস বাংলা এয়ারলাইন্স রেমিটেন্স যোদ্ধাদের জন্য বা প্রবাসী ভাইদের জন্য বিশেষভাবে কম মূল্যে কোনো ব্যবস্থা কি সামনের দিকে করার প্রক্রিয়া রয়েছে? তাদের জন্য শুধু বিশেষ ছাড়ে কোনো বিমানের টিকিটের মূল্য নির্ধারণ করা? আ স্পেসিফিক আসলে আমি বলব যে আলাদা করে ফেয়ার নির্ধারণ করাটা একটু ডিফিকাল্ট। বাট তারপরে আমি বলব যে ওভারঅল সিনারিও তে যদি সরকারের সহযোগিতায় আমি বলব যে বিভিন্ন এয়ারলাইন্স গুলোর যদি ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর সুযোগ থাকে এবং আমি বলব সিট ক্যাপাসিটি বাড়ানোর সুযোগ থাকে, আমাদের যেসব অপারেশন কস্ট আছে সেটাকে রিডিউস করার সুযোগ থাকে, আমাদের যেসব আমি বলব যে ট্যাক্সেশন এর যে ব্যাপারগুলো আছে সেটাকে যদি একটা মিনিমাইজ করে অ্যা ব্যা নিয়ে আসা যায়, যে ওভারঅল আসলে শুধুমাত্র ইউএস বাংলা না, যেকোনো এয়ারলাইন্স আসলে ফেয়ার কমাইতে বাধ্য থাকবে। বিকজ অফ তাদের অপারেশন কস্ট কমলে ফেয়ার কমে যাবে। এটা সবার, নট অনলি আমার শ্রমিক ভাইরা, এটার সাথে যারা টুরিস্ট আছেন, যারা আদার্স বিজনেস পিপল আছেন, প্রত্যেকে স্টুডেন্ট আছেন, ট্রিটমেন্ট এর জন্য যাচ্ছেন, সবাই এটা বেনিফিটেড হবে। আমি বলব যে আমাদের যেসব শর্টফলগুলো আছে, আমাদের যেসব পলিসিগত সমস্যাগুলো আছে, প্রত্যেকটাকে রেকটিফাই করে এই ইন্ডাস্ট্রির স্বার্থে আমি বলব সেটা থেকে মানে আমি বলব যে উত্তরণ ঘটিয়ে আসলে আমি বলছি ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কামরুল, আমি আপনার একটি লেখার প্রসঙ্গে আসি একদম শেষে। সেটি হচ্ছে, আপনি তো মাঝে মাঝে লিখে থাকেন বিমান পরিষেবা নিয়ে। আহ, আপনি একটি লেখা লিখেছিলেন, প্রতিষ্ঠার 10 বছর দেশীয় বিমান সংস্থার জন্য অশনি না শুভ সংকেত, এরকম একটি লেখা আছে। আবার আরেকটি লেখা সম্ভবত আপনার রয়েছে, যে বিশ্বে যে নান্দনিক স্থাপনাগুলো বা নান্দনিক যে দর্শনীয় যে স্থানগুলো, সেগুলো নিয়ে আপনি লিখেছেন। তো সেখানে আমার একটি প্রশ্ন হচ্ছে যে, আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আহ দুবাই যেমন বুর্জ খলিফা, বা মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার, এরকম যেগুলো আছে, তো এরকম কোন জায়গা আমাদের জন্য কি তৈরি হয়েছে আপনার কাছে মনে হয়, যে বিশ্বের দর্শনীয় কোনো স্থানের তালিকা আমরা যেতে পারি, হেরিটেজের তালিকায় এক? এবং দ্বিতীয় হচ্ছে, আপনি যে লেখাগুলো লিখে থাকেন, বিশেষ করে যে লেখাটির কথা আমি বললাম, যে অশনি নাকি শুভ সংকেত, এই 10 বছর যে দেশীয় বিমান সংস্থার জন্য, এটি দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছিলেন? আপনার আচ্ছা, কাছে কি মনে এটা হয়, সেটি কিন্তু কি অশনি? অলরেডি আমার এই আজকের ইন্টারভিউর মধ্যে অলরেডি কিন্তু আমি বলে ফেলেছি। আপনি দেখেন যে ১০ বছর সময়কালে আমাদের ইউনাইটেড এয়ারওয়েজ বন্ধ হয়েছে, রিজেন্ট এয়ারওয়েজ বন্ধ হয়েছে। জিএমজি এয়ারলাইন্স ১০ বছরের পর থেকে ডাউনওয়ার্ড এ গেছে এবং সেটা ১৪ বছরের সময় সেটা সাসপেন্ডেড হয়ে অলরেডি শাটডাউন অবস্থায় আছে। নভো এয়ার আমি বলব যে ১০ বছরে যেখানে যাওয়া উচিত ছিল, আমি বলব যে নভো এয়ার সেই জায়গাটা যেতে পারে নাই। এবং এই জায়গাগুলো প্রত্যেকটাই আমি বলব যে একটা নেগেটিভ একটা ইমপ্যাক্ট আমি দেখছি ইন্ডাস্ট্রিতে। ঠিক বিপরীত চিত্রে আমি কিন্তু এটা বলেছি, ইউএস বাংলা এয়ারলাইন্স ঠিক ১০ বছর পরে এসে আমাদের বহরে যোগ করেছে আমরা Airbus 330-300 এয়ারক্রাফট, যার সিট ক্যাপাসিটি হচ্ছে 436, এবং যেখানে বাংলাদেশি প্যাসেঞ্জারদের একটা বিশাল, আমি বলব যে বিশাল অংশের স্বপ্নই থাকে ঢাকা থেকে জেদ্দা ফ্লাইট কিংবা রিয়াদে ফ্লাইট অপারেশন এ যেয়ে এবং ওমরা হজ পালন করার জন্য একটা, সবারই একটা, বাংলাদেশি মুসলিম অধ্যুষিত একটা দেশ এবং সবার একটা আকাঙ্ক্ষার জায়গা আছে যে সৌদি আরবে যে ওমরা পালন করবে কিংবা হজ পালন করবে। এই জায়গাগুলো কিন্তু পরিপূর্ণতা দেওয়ার জন্য ইউএস বাংলা কিন্তু ১০ বছর পরেই আসলে সেই যাত্রাটায় আসলে যোগ দিয়েছে। এইজন্যই আমি বলেছিলাম যে ১০ বছর সময়কালটা আসলে বাংলাদেশের এভিয়েশন এর জন্য এটা অশনি সংকেত না, আসলে শুভ সংকেত। বিকজ অফ আপনি দেখেন ২ টা চিত্রই কিন্তু এখানে আছে। ৩ টা এয়ারলাইন, ৪ টা এয়ারলাইন্স কিন্তু ডাউনওয়ার্ড এ ছিল। আর ইউএস বাংলা কিন্তু রিভার্স এ কিন্তু সেটা আপওয়ার্ড এ আছে। এই সবকিছু মিলে আসলে এটাকে আমি মেনশন করার চেষ্টা করেছি। আর আপনি যেটা বললেন যে
বিভিন্ন যে দেশগুলোতে আমরা আইফেল টাওয়ার বলেন, পেট্রোনাস টুইন টাওয়ারের কথা বলেন কিংবা আদার্স যেসব বিভিন্ন দেশে যেটা আমরা আ দেখি এবং আমরা যখন বিভিন্ন দেশে যাই তখন স্পেসিফিক সেই দেশের কিছু ইউনিক কিছু টাওয়ার থাকে, ইউনিক কিছু এরিয়া থাকে যেখানে আসলে যে একটা ছবি না উঠালে আসলে সেই ট্যুরটারই একটা পরিপূর্ণতা আসে না। তো সেই জায়গাটা বাংলাদেশে আসলে আমি বলব যে এই ধরনের কোনো ইউনিক কোনো টাওয়ার আমরা আসলে তৈরি করতে পারি নাই। আমরা সেই জায়গাটা যদি বাংলাদেশের ট্যুরিজমটাকে যদি ডেভেলপ করতে হয়, বিদেশি টুরিস্টদের যদি আকৃষ্ট জায়গায় রাখতে হয়, অবশ্যই এই ধরনের কোনো স্পেসিফিক এমন কোনো চিত্তাকর্ষক কোনো একটা টাওয়ার কিংবা কোনো আ আসলে আমি বলব যে এরিয়া ডেভেলপ করা উচিত যেটা আসলে বিদেশীদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য পাবে এবং বলব যে ওয়ার্ল্ড টুরিজম এ আমি বলব যে একটা স্থান পাওয়ার একটা সুযোগ থাকবে। সেই ধরনের পরিকল্পনা নিয়ে আসলে বাংলাদেশের টুরিজম বোর্ড আছেন, পর্যটন কর্পোরেশন আছেন কিংবা বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি আছেন কিংবা বাংলাদেশ সিভিল এভিয়েশন মিনিস্ট্রি আছেন। প্রত্যেকের জায়গা থেকে আসলে আমি বলব যে সেই জায়গায় ব্যাপারে চিন্তা-ভাবনা করা উচিত। একদম শেষ একটি প্রশ্ন সেটি হচ্ছে ফ্লাইট স্কুল নিয়ে যে আপনাদের যে ফ্লাইং স্কুল আছে সরি তো সেই বাংলাদেশের আসপেক্টে তো ফ্লাইং স্কুল কি উল্লেখযোগ্য তেমন কি রয়েছে যেমন আরিরাং ছিল সেটি মাঝখানে বন্ধ হবার উপক্রম হয়েছিল পরবর্তীতে বোধহয় আবারও চালু হওয়ার একটি জায়গায় তারা যাচ্ছে বা সমঝোতা হয়েছে কোনো কর্তৃপক্ষের সাথে তো সেই জায়গাটিতে ভালো একজন বিমানের চালক মিন্স ক্যাপ্টেন তৈরি করা বিমানের পাইলট তৈরি করা বা কর্মীদেরকে তৈরি করার জন্য যে ভালো একটি ফ্লাইং স্কুল সেটি কি বাংলাদেশে রয়েছে সম্ভাবনা রয়েছে কোনো সবাইকে তো দেশের বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হয় ধন্যবাদ। অ্যাকচুয়ালি বর্তমান অবস্থায় এসে যদি আমি বলি যে ইউএস বাংলা যেটা ফিল করছে সেটা হচ্ছে বাংলাদেশে একটা ভালো মানের একটা ফ্লাইং স্কুল থাকাটা খুব জরুরি হয়ে পড়েছে। যা আমাদের যে পরিমাণ পাইলট দরকার সেই পরিমাণ আমরা আসলে বলব যে পাইলট আসলে দেশীয় প্রোডাক্ট থেকে পাচ্ছি না। যদি আমরা আসলে এখানে গ্যালাক্সি আছে কিংবা নেভিয়েশন আছে বিভিন্ন জায়গা থেকে যা পাচ্ছি এরিরাং আগে ছিল। তার চেয়ে বড় কথা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স এর আসলে বর্তমানে অবস্থায় কোনো ফ্লাইং স্কুল এভাবে নাই। বাট আমাদের একটা ফিউচার প্ল্যান এর মধ্যে আছে। আপনি হয়তো জেনে থাকবেন যে ২০২৩ এ আমরা প্রায় ২১ জন স্টুডেন্টকে একদম ফ্রেশ গ্র্যাজুয়েট ২১ জন স্টুডেন্টকে আমরা কিন্তু অ্যা বিভিন্ন স্টেপিং এর মাধ্যমে আমরা তাদেরকে সিলেক্ট করে অ্যা অ্যা আমরা আমেরিকার ফ্লোরিডাতে কিন্তু তাদেরকে পাঠিয়েছিলাম। একদম 100% ইউএস বাংলার খরচে আমরা তাদেরকে পাইলট তৈরি করার জন্য পাঠিয়েছিলাম। এবং আপনি হয়তো খুশি হবেন যে তারা ইতিমধ্যে সেই কোর্সটা কমপ্লিট করে বাংলাদেশে এসে অনেকেই ইতিমধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স এ কিন্তু এজ এ ক্যাপ্টেন হিসাবে, এজ এ ফার্স্ট অফিসার হিসাবে তারা কিন্তু যোগ দিয়েছে এবং কেউ ফ্লাইট করার অলরেডি চূড়ান্ত পর্যায়ে আছে। তো এই যে আমি বলব যে প্ল্যানিং এবং আ বাংলাদেশে যে শর্টেজ আসলে পাইলটের এইটা পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি বলব যে ডেফিনিটলি ভালো মানের একটা না প্রয়োজনে ২-৩ টা যদি সম্ভব হয় ওইভাবে যদি ইনভেস্টররা যদি এগিয়ে আসে এবং এই ইন্ডাস্ট্রির সাথে যারা ইনভলভ আছে তারা যদি এগিয়ে আসে বিশেষ করে ঢাকায় আসলে এয়ারফিল্ডটা অনেক বিজি থাকার কারণে হয়তো ঢাকার বাইরে যেসব এয়ারফিল্ড গুলো আছে লাইক রাজশাহীতে যেমন গ্যালাক্সিটা অপারেট হচ্ছে সৈয়দপুরে হতে পারে কিংবা ঈশ্বরদীতে হতে পারে, সিলেটে হতে পারে। মানে যেখানে কম্পারেটিভলি কম ইউজটা হচ্ছে এয়ারফিল্ডটা, সেখানে যদি এসব ফ্লাইং স্কুল গুলোকে ফ্যাসিলিটি গুলোকে দেওয়া হয়, আমি বলব যে এখান থেকে বেশ কিছু পাইলট তৈরি হওয়ার একটা সুযোগ থাকবে। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনি আজকে তুলে ধরেছেন বিমান পরিষেবা সংক্রান্ত অনেকগুলো বিষয় উঠে এসেছে টিকিট প্রাপ্তি বা মূল্যের ব্যাপারে আপনি অনেকগুলো বিষয় আপনি বলেছেন যেগুলো থেকে আমার মনে হয় যে বেশ কিছু নিয়ামক উঠে এসেছে যেগুলোকে হয়তো বা অনুসরণ করা গেলে ভবিষ্যতে আমাদের জন্য এই এয়ারলাইন সিস্টেমটি একটি রোল মডেল হয়েও দাঁড়াতে পারে বাংলাদেশের জন্য কেননা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হয় যাত্রী পরিষেবায়। ধন্যবাদ আপনাকে অসংখ্য জনাব কামরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হবার জন্য। জি, ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ পাবলিক টক দেখবার জন্য। আবারও দেখা হবে নতুন অতিথি নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুবই সতর্ক থাকুন ভালো থাকবেন শুভরাত্রি।